মোহাম্মদ ইউনূস যে মুহূর্তে জানলেন যে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার ইম্পোর্ট গুডসের উপরে, বিদেশের উপরে ট্যারিফ যেভাবে ইনক্রিজ করলো, উনি আলটিমেটলি বললেন যে 35% ট্যারিফ সে সব জায়গায় ইম্পোজ করবে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ কমার্স এবং তাদের লোকজনরা ধীরে ধীরে আলাপ আলোচনা করেছে, এবং আলাপ আলোচনা করার পরে ইউরোপের অনেক কান্ট্রিগুলো আপনি দেখেছেন প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেয় না, কিন্তু আলটিমেটলি তারা 15%-এ সবাই সিগনেচার করতে বাধ্য হয়েছে। ইউরোপিয়ানরা, ইভেন ইউরোপিয়ান পার্লামেন্টে বলছে ইটস এ স্যাড ডে, স্টিল উই ক্যান নট অ্যাবান্ডন ইউএসএ সো দ্যাট উই হ্যাভ টু সাইন দ্যাট এগ্রিমেন্ট। এখন পাকিস্তানকে 19% দিছে, কিন্তু ইন্ডিয়ার উপরে এখনো 25% আছে। এবং বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল এবং বশির শেখ এরা আমেরিকার কমার্স ডিপার্টমেন্টের সাথে একের পর এক আলাপ আলোচনা করার পরে তারা এটাকে 20%-এ নিয়ে তারা ফাইনালি এগ্রি করেছে। গত 54 বছরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমেরিকান ইউএসটিআর এই প্রথমবারের মতো বাংলাদেশিদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে একটা নেগোসিয়েশন টেবিলে আনছে, এবং প্রথমবারের মতো একটা প্রফেশনাল আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ একটা বাণিজ্য চুক্তি করছে। এই ট্যারিফের জন্য এই জায়গায় এসে তারা এই কাজটা সফলভাবে করতে পারছে, এই প্রথম গত 54 বছরে, এর আগে কেউ পারে নাই। এটার জন্য আমি বশির শেখ, ডক্টর খলিল এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব কৃতিত্বের, আমি বলবো তারা কৃতিত্বের দাবি। এখন এই ভারতীয় তল্পি বাহক, ভারতীয় আহমেদ সালাবিরা বলে বাংলাদেশকে বিক্রি করে দিছে, $বিলিয়ন নিয়ে বিক্রি করে দিছে। ডক্টর ইউনূস প্রত্যেকটা লেকচারে হি গেটস হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ ডলার। এই লোকটা এই বৃদ্ধ বয়সে তার কিছু পাওয়ার নাই, এখন সে 86 ইয়ার্স ওল্ড। ডক্টর খলিল, ডক্টর ইউনূস, বশির টাকা দিয়ে কি করবে? Why should they sell off the country? And then তাদের ব্যাকগ্রাউন্ডটা কি? একটা লোকের সম্বন্ধে যখন আপনি মন্তব্য করেন তার ট্র্যাক রেকর্ড দেখতে হবে, গত 50 বছর 60 বছর কি করেছে। এটা তো কলিমুল্লাহ না, এটা মির্জা আব্বাস না, এটা হাসিনা না। উই নো হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। আজ যদি ডক্টর ইউনূস, ডক্টর খলিল, বশির মতো লোকটা তো আমরা অর্জনটা করতে পারতাম না। উই হ্যাভ সিন দ্য হিস্ট্রি। আপনি যেটা বললেন 54 বছরে কি অর্জন করেছি আমরা। যদি এই গভর্নমেন্ট এই টিম নিয়ে আরো কিছুদিন থাকতে পারতো, যেটা আমরা জিয়াউর রহমানের কথা আমি বলি, আমি কোনো পুজো করি না, লোকটা অল্প দিনের মধ্যে তাকে হত্যা করলো। উনি যদি 8-5 বছর থাকতেন, 5টা বছর থাকতেন, দেশকে অন্যতে। ডক্টর যদি অন্তত আরো 2-3টা বছর থাকতে পারতেন। তোমরা তো পেয়েছো রে ভাই। এখন আপনি আজম বাসের কথা বলেন, এরা তো শত শত কোটি টাকা মালিক, ক্ষমতায় পেয়েছে, আনন্দ পেয়েছে, লাখ করেছি। 2টা দিন অপেক্ষা করলে কি ক্ষতিটা হয়? তোরাও যদি বেটা তুই বলি তোরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসিস, হোয়াট ইজ দ্য রং? Why don't give some more time to him, to them? তারা তো খারাপ কিছু করছেন দেশের জন্য। এই দেশের পয়সা তারা চুরি চামারি করে এত দালান কোঠা করছি, এই দেশের ভাগ্য উন্নয়ন করার জন্য তোদের কিছু স্যাক্রিফাইস করতে পারিস না? একটু স্যাক্রিফাইস করা যায় না? আর কত নিবে তোরা? আর কত খাবি তোরা? আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে যোগ দিয়েছেন তাদের সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। কর্নেল মুদাসসির খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। আমাদের আজকের সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতাবৃন্দ যারা আছে, দর্শক শ্রোতা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনায় যারা আপনার উপস্থিত হয়েছেন আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। ডক্টর মাসুদ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ইম্পর্টেন্ট আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আপনার সমস্ত দর্শকদেরকে, এবং ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি কর্নেল মুদাসসির আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা এই কমার্স, এই বাংলাদেশের ট্যারিফটা, ইউএস ট্যারিফ যেটা কমিয়েছে 20%, এটার উপরে এখন সর্বোচ্চ আলোচনা ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল এবং কাজী বশির, এরা নাকি বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি কইরা দিয়া 35% থেকে 20%-এ আনছে। আপনি কি এই যে চুক্তিটা বাংলাদেশ করেছে, আপনি কি এটা দেশের সাথে ভালো চুক্তি মনে করেন, নাকি বাংলাদেশের অস্তিত্বকে বিসর্জন দিয়া এভাবে বিক্রি করা হয়েছে বলে আপনি মনে করেন?
কর্নেল মোদাসির। আপনার প্রস্তুত আগে আমি সাধারণত আপনি জানেন আমি নাম নিয়ে তা কাউকে কখনো অভিযোগ উত্থাপন করতে চাই না, এটা আমার স্বভাব বিরোধী। কিন্তু দুটো নাম আপনি উচ্চারণ করেছেন, আপনি করেছেন, ডক্টর মাসুদও করেছে, খলিলুল্লাহ এবং নাইমুল ইসলাম খান। আমার কিছু ভিতরে খবর জানার আমার কিছু অভিজ্ঞতা ছিল, কারণ এদের কার্যবিধি আমি কিছু পর্যবেক্ষণ করতাম। খলিলুল্লাহ সাহেব উনি ডক্টরেট কোথা থেকে করেছেন, সরি কলিমুল্লাহ, দুঃখিত, কলিমুল্লাহ ডক্টরেট পাওয়া নিয়ে কি অনেক প্রশ্ন তুলেছেন অনেকে। এক, উনি যখন রংপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ওখানে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে এখনো দুটো কিন্তু তার কেস আছে। এবং এই লোকটা আপনার দেশের কথা বলে, দেশের স্বার্থের কথা বলে, দুর্নীতির কথাবার্তা বলে। এদের কিন্তু বুকের মধ্যে জুতোর মালা পরিয়ে পুরা শহরের মধ্যে ঘোরানো উচিত তাদেরকে। আরেকটা হচ্ছে নোমেন হোসেন খান। নোমেন হোসেন, সত্যি কথা আপনাকে বলছি, আমার মনের ভিতরে এত ক্ষোভ জাগে এই লোকগুলি দেশে কেমন করে বসবাস করে এবং টেলিভিশনে কেমন করে কথা বলতে পারে তারা। আরেকটা হচ্ছে নাইমুল ইসলাম খান ভাগ। আমি আপনাকে পার্সোনাল নলেজ থেকে বলি, সে প্রতি মাসে ভাতা পেত ডিজিএফ এর কাছ থেকে, এবং সে বিভিন্ন জায়গায় ফোন করে আপনার নিরীহ ব্যবসায়ী, এমনকি স্কুলের শিক্ষক কয়েকজন পার্সোনাল নলেজ আই হ্যাড টু ইন্টারভিন, তাদেরকে থ্রেটেন করতো, আপনি টাকা না দিন আপনার বিরুদ্ধে আমি একটা কলম লিখব, এই নঈম খান। এবং তার উপরে বলা উচিত না, আমি শব্দ ব্যবহার, নারী কেলেঙ্কারি অনেক ঘটনা তার সাথে জড়িত আছে। এরা ছিল আপনার হইতেছে হাসিনার আশেপাশে। সুতরাং ওই যে আমি বললাম, সরি টু সে দ্যাট, আমি অনেকে আঘাত পেতে পারেন, খলিলের মতো ডক্টরেট লোক, এটা আসলে এই ধরনের লোকদের জুতের মালা পরা উচিত, পুরো শহরে প্রদক্ষিণ করা উচিত এবং বলে দেওয়া উচিত এই হচ্ছে এই লোক, তার পুরো ইতিহাস গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, তারা সুশীল সমাজে, তারা বুদ্ধিজীবী লোক। সরি, তো আমার প্রস্তুতে আপনি যাই, সেটা হচ্ছে দেখেন আপনার নেগোসিয়েশনের সাকসেস কথা বলছেন, লোকজন বলছে ডক্টর ইউনূস বিক্রি করেছে দেশ থেকে, $1 বিলিয়ন নিয়েছে। এই যে লোকগুলোকে নিয়ে আপনি আলোচনা করলেন, পুরা দেশ জানে টিমের মধ্যে যারা ছিল, ডক্টর খলিল, বশির এবং ডক্টর ইউনূস তো বটে। হু আর দে? তারা কারা? ডক্টর খলিলের ব্যাকগ্রাউন্ডটা দেখেন না কেন? আপনি এরকম আলোচনা করেছে, ফার্স্ট ক্লাস পাস, আংটাতে সে 15 বছর কাটিয়েছে, সে বিদেশের প্রচুর টাকার মালিক, দেশে বেশি তার খ্যাতি আছে। সে ফেস টু ফেস আপনার জয়শঙ্করের সাথে কথা বলে আপনার তাকে বাধ্য করেছে ডক্টর ইউনূসের সাথে মুদে বসার জন্য। হি ওয়াজ নট ইগার। তার ক্যাপাবিলিটি দেন, দ্য ব্যাকগ্রাউন্ড দেখেন। বশিরে হইতেছে শত শত কোটি টাকার মালিক, আজিজ গ্রুপের লোক। দ্য অনলি কোম্পানি আমার নলেজ, এটা গ্রুপ অফ কোম্পানি যারা প্রত্যেকটা পয়সা পাই পাই করে হিসাব করে তার গভর্নমেন্ট ট্যাক্স দেন এবং রেগুলার জাকাত করেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে তার যে মসজিদ আছে, সেখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা পয়সা হারামে পয়সা তাদের নাই আমার জানা মতে, হয়তো কিছু ভুল বৃত্তিক হতে পারে। যে লোকটা শত শত কোটি টাকার মালিক, ডক্টর ইউনূস, প্রত্যেকটা লেকচারে হি গেটস হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ ডলার। এই লোকটা এই বৃদ্ধ বয়সে তার কিছু পাওয়ার নাই, এখন সে 86 ইয়ার্স ওল্ড। ডক্টর খলিল, ডক্টর ইউনূস, বশির টাকা দিয়ে কি করবে? Why should they sell off the country? And then তাদের ব্যাকগ্রাউন্ডটা কি? একটা লোকের সম্বন্ধে যখন আপনি মন্তব্য করেন, তার ট্র্যাক রেকর্ড দেখতে হবে, গত 50 বছর 60 বছর কি করেছে। এটা তো কলিমুল্লাহ না, এটা মির্জা আব্বাস না, এটা হাসিনা না। উই নো হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। শুধু একটা দেশবাসী যখন আপনি কথা বলবেন, তাতে জিজ্ঞেস আপনি বলছেন হঠাৎ করে কেমন করে বলছেন। অন্যদের আমাদের ব্যাকগ্রাউন্ডটা জানি, আমরা সালমানের ব্যবসা জানি, তার ব্যাকগ্রাউন্ডে 50 বছর সে কি করেছে। প্রত্যেকটা লোকের, আমি তো আপনি জানেন একটা অর্গানাইজেশন, আই নো অ্যাবাউট এভরিথিং। আলহামদুলিল্লাহ, আমি বড়াই করি না, আই ওয়াজ ফরচুনেট। বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী সিনিয়র যারা আমলা আছে, মন্ত্রী আছে, মোটামুটি সবাই আমার নখদর্পণে আছে। সো ওরা যখন কথাগুলি দুঃখ লাগে, আমি হাস্যকর লাগে, এটা কি বলছে কথাগুলো। সুতরাং আপনি যে অ্যাচিভমেন্ট, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, কোনো সন্দেহ নেই। তারপর দেখেন, বাংলাদেশ একটা ক্ষুদ্র একটা দেশ। এই যে কিছুদিন আমি শুনলাম বশির সাহেবের কথা বলতেছিলাম, উনি 25টা বোয়িং এর বাংলাদেশে নিল না নিলেও এটা আমেরিকার কিচ্ছু আসে যায় না। And then you must see the clause, যেটা মাসুদ বলল,
It is spread over 15 years. এবং they are already laden with hundreds of Boeing's order from other places. বাংলাদেশে এই 15 বছরের মধ্যে টাকাও দিতে পারে একসাথে, যে অ্যাডভান্স পেমেন্ট পুরো টাকাটা দিতে, নো, তারা একটা দিতে পারবে কিনা সেটাও কোনো নিশ্চয়তা নাই, এই 25টা বই দিতে পারবে কিনা 15 বছরে। তো সেখানে এটা যদি একটা জেস্টার দিয়ে দেয়, আমাদের হইতেছে তারা আমার জেস্টারটা গ্রহণ করেছে, একটা দেখেছে তারা জেস্টারটা, আর 2 নম্বর তারা হচ্ছে হু আর দি পিপল হু আর রিপ্রেজেন্টিং, দে আর হাইলি এডুকেটেড এনলাইটেন্ড পিপল, তাদের প্রেজেন্টেশন আমি তো দেখেছি ভাই, আপনারা দেখেছেন না, আমি তো উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ব্যুরোক্রেটস সেক্রেটারি দেখেছি, আমি এডিশন সেক্রেটারি দেখেছি, 2টা কলম ঠিক মতো লিখতে পারেন, আই এম সরি, দেয়ার আর গুড অফিসার্স, 2টা কলম লিখতে পারেন, বলতে পারেন, এই কি নেগোসিয়েশন করবে ওদের সাথে? তো এই লোকগুলো জানি এরা কারা, এরা শুধু তাদের সময় করে, যেটা মাসুদ বলে আপনি বললেন, তাদের 40 মিনিট দিয়েছে তাদের আলোচনা করতে, ফেস টু ফেস আলোচনা, মস্ত বড় একটা অর্জন। কেন হয়েছে? এদের কারণে হয়েছে, ডক্টরের ব্যক্তিত্বের কারণে হয়েছে। সুতরাং এই যে আপনি বললেন, ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট আমাদের জন্য। তবে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমাদের এটা নিয়ে কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। উই শুড ট্রাই অ্যান্ড রিডিউস ইট ফার্দার মোর। এখন একটা সহনীয় পর্যায়ে একটা আসছে 20%, 37% থেকে, বাট আমার শিওর ডক্টর ইজ নট গিভিং হি ইজ গোইং টু স্ট্রাইভ এটা যে আরো ফার্দার রিডিউস করার জন্য। আমাদের এটা মস্ত বড় একটা অর্জনের মধ্যে কোনো সন্দেহ। তবে আরেকটা জিনিস, কয়েকটা আমি জিনিস বলি, এই যে আরেকটা যে যারা বলে যে আমরা বিক্রি করে দিয়েছি, আমাদের কিছু কনসেশন দিতে হয়েছে, ইয়েস আপনি যেটা বললেন, আমরা কটন এক্সপোর্ট করবো, সোয়াবিন আনবো তাদের কাছ থেকে, গম ভুট্টা আনবো, বোয়িং আনবো, ফাইন। এইটা যে আমরা যে আনবো, আমাদের এই জিনিসটা হইতেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের হিসাব করা উচিত, মানুষের কাছে হিসাব করে, হোয়াট আর ইউ লুজিং, হোয়াট আর ইউ গেইনিং, এটা তো সেভাবে বিচার করতে হবে। আমি কতখানি দিলাম, কতখানি পেলাম, আমার যদি দেওয়াটা আমার পাওয়ার চেয়ে বেশি হয়ে যায়, বাই অল মিনস উই হ্যাভ টু স্টপ ইট। 2 নম্বর হতেছে আপনার হচ্ছে যেটা বলে সিক্রেসি অ্যাক্ট, দেয়ার ইজ এ ডিফারেন্স। সিক্রেসি অ্যাক্ট আর সিক্রেট অ্যাক্ট মধ্যে দুইটা পার্থক্য আছে, আপনি লয়ার লোক, আপনি জানেন বাবা। প্রত্যেকটা সমঝোতা চুক্তি যেখানে হয়, আমাদের দেশের মধ্যে যদি হয়, 2টা ফার্মে, আপনি তো ফার্ম নিয়ে ডিল করেন, 2টা ফার্মে যখন এগ্রিমেন্ট, দেয়ার ইজ এ সিক্রেসি অ্যাক্ট, এটা গোপনীয়তা রক্ষা করার জন্য। তবে আমার বিশ্বাস এই চুক্তিতে যখন ফাইনালাইজ হবে, ডক্টর ইউনূস গভর্নমেন্ট দ্যাট বিকজ দে হ্যাভ নাথিং টু হাইড, দে ওপেন ইট টু দ্য পাবলিক, মানে করানো উচিত। এটা ট্রান্সপারেন্ট, জানো যে মানুষ কি করেছে, আমরা কি করেছি, কিন্তু যেহেতু সিক্রেসি অ্যাক্টের মধ্যে এটা হইতেছে কম্পালসরি ম্যান্ডেটরি, এটা তাদের মানতে হবে, এবং এভরিওয়ান ডাজ ইট। যেসব দেশ গিয়েছে এখানে, বড় বড় দেশ, কোরিয়া বলেন, জাপান বলেন, ইউরোপ বলেন, সবাইকে সাইন করতে হয়েছে সিক্রেসি অ্যাক্ট, নাথিং নিউ ফর আস। তো সুতরাং এইটার মধ্যে মানুষের অজ্ঞতার কারণে এই গুরুগুলো যেগুলো বুঝে না, জানে না, তারা মানুষকে ভুল তথ্য দিয়েছে। তারপর পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের আরো অর্জন করতে হবে। দেখেন, আপনি জানেন, আপনি এই দেশে আছেন, মাসুদে আছে, নীরও আছে, এই দেশের যে অন্য দেশের প্রবাসী যারা আছে, চায়নার বলেন, আপনার কোরিয়ার বলেন, এমনকি ইন্ডিয়ার লোকদের বলেন, তার কিন্তু সংঘবদ্ধভাবে দেশের জন্য কাজ কিন্তু করে, আমরা করছি, আপনাদের মতো প্রচন্ড কাজ করছেন, বাট আমাদের একটা মেন স্ট্রিমে তারা ঢুকা উচিত। যেমন অ্যাপেক, ইউ নো অল অ্যাবাউট অ্যাপেক, সিমিন একটা অর্গানাইজেশন ইন্ডিয়া হয়ে কাজ করছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় লবিং করে। তো এইটা কিন্তু আমাদের একটু অর্গানাইজ করতে হবে। আজকে যদি ডক্টর ইউনিভার্সিটি ডক্টর খুললেন বসির মতো লোকটা, তো আমরা অর্জনটা করতে পারতাম না। উই হ্যাভ সিন দ্য হিস্ট্রি, আপনি যেটা বললেন 54 বছরে কি অর্জন করেছি আমরা। শুধু আমাদের আরো এফেক্টিভ হওয়ার জন্য, আরো অর্জনের জন্য, আমাদের আরো ভোকাল হওয়ার জন্য আমাদের এই ধরনের অর্গানাইজেশন করতে হবে। বিকজ আমাদের দেশের সামর্থ্য নাই মিলিয়ন্স অফ ডলার খরচ করে আমরা লবিস্ট নিয়োগ করবো, লবিস্ট কতখানি করতে হবে। শুধু আমাদের আর এফেক্টিভ হওয়ার জন্য, আমাদের পাওয়ারটা ইন্টারেস্ট প্রোটেক্টের জন্য, উই মাস্ট অর্গানাইজ মোর সাচ অর্গানাইজেশন যারা আমাদের স্বার্থটা তুলে ধরতে, বিকজ ইউ নো মোর দেন মি, আপনি যদি কাজ করেন, পার্সন রিলেশন ম্যাটার্স, আমাদের সেই পিয়ারটা আমাদের স্ট্রং করতে হয়। বাট দ্যাট দেন my discussion, I would say it's an excellent achievement, এবং আমার দুঃখ লাগে এই জন্য ডক্টর ইউনূস এবং তার টিমে থাকতে দিচ্ছে না এই দেশের লোকরা, একটাই কারণে, তারা পরের দেশের যে নিজের লোক এবং প্রতিবেশী দেশে কাজ করছে। যদি এই গভর্নমেন্ট এই টিম নিয়ে আরো কিছুদিন থাকতে পারতো, যেটা আমরা জিয়াউর রহমানের কথা আমি বলি, আমি কোনো পুজো করি না, লোকটা অল্প দিনের মধ্যে তাকে হত্যা করলো, উনি যে 8-5 বছর থাকতেন, 5টা বছর থাকতে হবে দেশকে অন্যতে, ডক্টর যদি অন্তত আরো 2-3টা বছর থাকতে পারতেন,
তোমরা তো পেয়েছো রে ভাই। এখন প্রতি আপনি আজবাসের কথা বলেন, এরা তো শত শত কোটি টাকা মালিক, ক্ষমতায় পেয়েছে, আনন্দ পেয়েছে, লাখ করেছি। দুটা দিন অপেক্ষা করলে কি ক্ষতিটা হয়? তোরাও যদি বেটা তুই বলি তোরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসিস, হোয়াট ইজ দ্য রং? Why don't give some more time to him, to them? তারা তো খারাপ কিছু করছেন দেশের জন্য। তুমি আজকে এই যে এই কি বলে কলিমুল্লাহ মতো লোক টক শোতে গালাগালি করতে পারছে, এই অন্যান্য লোক যদি ডক্টর ইউনূসকে নেকেড করে দিচ্ছে এই গভর্নমেন্টকে, একটা তো টু শব্দ করছে না গভর্নমেন্টের তরফ থেকে, কাউকে তো অ্যারেস্ট করা হচ্ছে না, কাউকে তো সেন্সার করছে, কোনো টেলিভিশনে বন্ধ করেছে না। ডোন্ট ইউ সি ইউ স্টুপিড পিপল যে এটা একটা অর্জন তোমরা গত 54 বছর করতে পেরেছো? না আওয়ামী লীগের সময়, না জাতীয় বছর, না হয়েছে বিএনপির সময়। What isn't this achievement? এটা বড় অ্যাচিভমেন্ট। আমি প্রাণ খুলে আমার যা ইচ্ছে তাই বলতে পারছি যেখানে সেখানে। এটা তো একটা, আমি যে এখন অর্জনে যদি আপনার লিপিবদ্ধ করে বলতে চাই, there will be hundreds of achievements for this company, but the government is lying low. They don't brag about it. তারা বলতে চায় না এটা অর্জন তো হয়েছে। You can throw a challenge to anybody. এটা যারা ওদিকে বলেন না, আসো বেটা টেলিভিশনে আসো, আমাদের কথা বলি, বলো এই গভর্নমেন্টের প্রমাণ, গভর্নমেন্ট কি অর্জন, তোমার 54 বছর কি অর্জন করেছে দেখো। তো সুতরাং এটা মানুষের ক্ষেত্রে তুলে ধরতে হবে। ওইটা আমার দুঃখটা, যে গভর্নমেন্টকে থাকতে দিচ্ছে না, দেশের উন্নয়ন যে থাকতে দিচ্ছে না। আমি একটু ইমোশনাল হয়েছে যখন, আই এম সরি অ্যাবাউট দ্যাট, ইমোশন হয়ে যায় যখন চতুর্দিকে দেখি যে এরা যে এই অর্বাচীন, এরা মিথ্যার বশবর্তী হয়ে দেশকে পিছু টেনে নিয়েছে নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য, তখন বড় কষ্ট লাগে। চোখ দিয়ে বিশ্বাস করে আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। এই দেশের জন্য তার কি একটুকু ফিলিং নাই? ইটস নট অ্যান আইওটা লাভ ফর দিস কান্ট্রি। যে এই দেশের পয়সা তারা চুরি চামারি করে এত দালান কোঠা করছি, এই দেশের ভাগ্য উন্নয়ন করার জন্য তোদের কিছু স্যাক্রিফাইস করতে পারিস না? একটু স্যাক্রিফাইস করা যায় না? আর কত নিবে তোরা, আর কত খাবি তোরা? সরি অ্যাবাউট দ্যাট, থ্যাংক ইউ ফর ইওর টাইম। ওকে, আমি ডক্টর মাসুদ আপনার কাছে আসব। আপনার সাথে এই সাবজেক্টটা নিয়ে আমরা প্রায় কথা বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মুহূর্তে জানলেন যে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার ইম্পোর্ট গুডসের উপরে, বিদেশের উপরে ট্যারিফ যেভাবে ইনক্রিজ করলো, উনি আলটিমেটলি বললেন যে 35% ট্যারিফ সে সব জায়গায় ইম্পোজ করবে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ কমার্স এবং তাদের লোকজনরা ধীরে ধীরে আলাপ আলোচনা করেছে, এবং আলাপ আলোচনা করার পরে ইউরোপের অনেক কান্ট্রিগুলো আপনি দেখেছেন প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেয় না, কিন্তু আলটিমেটলি তারা 15%-এ সবাই সিগনেচার করতে বাধ্য হয়েছে। ইউরোপিয়ানরা, ইভেন ইউরোপিয়ান পার্লামেন্টে বলছে ইটস এ স্যাড ডে, স্টিল উই ক্যান নট অ্যাবান্ডন ইউএসএ সো দ্যাট উই হ্যাভ টু সাইন দ্যাট এগ্রিমেন্ট। এখন পাকিস্তানকে 19% দিছে, কিন্তু ইন্ডিয়ার উপরে এখনো 25% আছে। এবং বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল এবং বশির শেখ এরা আমেরিকার কমার্স ডিপার্টমেন্টের সাথে একের পর এক আলাপ আলোচনা করার পরে তারা এটাকে 20%-এ নিয়ে তারা ফাইনালি এগ্রি করেছে। এখন এই এগ্রিমেন্টের আওতায় তারা বলেছে যে বাংলাদেশ এখান থেকে সয়াবিন কিনবে, এখান থেকে গম কিনবে, এখান থেকে 25টা বোয়িং কিনবে নেক্সট 15 বছরে। এটা করার পরে ভারতীয় মিডিয়া এবং ভারতের সমর্থন পুষ্ট আওয়ামী লীগ এবং বিএনপির কিছু গু খাওয়া দালালরা বলছে ডক্টর ইউনূস দেশকে আমেরিকার হাতে বিক্রি কইরা দিছে, বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে ডক্টর ইউনূস আমাদের দেশকে বিক্রি কইরা দিছে। এখন এটার উপরে আমার অনেক প্রশ্ন আছে, আমারও মতামত আছে। এই টোটাল এগ্রিমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? আপনি লজিক্যাল ওয়েতে দেখেন কিনা, নাকি আপনিও দেখেন যে বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিক্রি করে দিচ্ছে? আমেরিকার পলিসি নির্ধারণের আগে ওদের মাথায় যেটা ছিল সেটা ছিল ওরা $1.3 ট্রিলিয়ন এর বিজনেস ডেফিসিট আছে। ট্রেড ডেফিসিট হচ্ছে ওদের অন্যান্য দেশের সঙ্গে $1.3 ট্রিলিয়ন। That's a lot of money. Trillion for T, not B. এই পয়সাটা ওঠানোর জন্য যতই যে সে পাগলামি করুক আর যাই বলেন, এই পয়সাটা ওঠানোর জন্য সে দেখছে যে প্রত্যেকটা জায়গায় অবিবেচকের মতন আমেরিকার উপরে ট্যারিফ দেওয়া হয়, কিন্তু আমেরিকান মাল সেখানে মানে যে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। ইউরোপে আমেরিকান গাড়ি খুঁজে পাবেন না খুব একটা, তাদের নিজস্ব গাড়ি চলবে, আর তাদের গাড়ি এখানে আমেরিকায় ঘুরে বেড়াবে, নো প্রবলেম। কিন্তু আমেরিকান গাড়ি আপনি ইউরোপে পাবেন, এত ট্যারিফ দেওয়া হয়। এই সমস্ত কারণে তারা, আর বাংলাদেশের দায় ছিল মাত্র $6 বিলিয়ন। আমাদের যে ট্রেড ডেফিসিট উইথ আমেরিকা
সেটা যে $6 বিলিয়ন, আমাদেরটা অত বেশি না, 1.3 ট্রিলিয়ন। এই জন্য তারা 2 এপ্রিলে আসলো 37% আমাদের উপরে, যে আমরা যেমন করি আমাদেরকে, আমি শুধু আমাদেরটা নিয়ে বলছি, পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে একই কথা প্রায়, যে যেমনভাবে তাকে ট্যারিফ দিয়েছে তাকে রেসিপ্রোকেট করেছে আমেরিকা, আমাদের জন্য 37%। আমরা আমেরিকান গাড়ি একটা কিনতে গেলে তো 4 কোটি টাকা দিয়ে কিনতে হয়, এখানে 1 কোটি টাকা দাম। কেন? 300% ট্যারিফ। তাহলে তো আমেরিকান জিনিসটা বিক্রি হবে না ওখানে, কয়েকজন এমপি সাহেব ছাড়া তো আর কেউ কিনতে পারবে না। তো এই যে বিজনেস ডেফিসিটটা ঠিক করার জন্য দে গেভ এ ট্যারিফ, অনেকটা পানিশমেন্ট ট্যারিফ বলা যায়। ইন 2 এপ্রিল তারা দিয়েছিল 37%, তারপরে কমতে কমতে জুলাইতে গিয়ে এটা 35%, অনেক দিন দরবার করার পরে 35%। দ্যাট ইজ অলসো ভেরি হাই, 2% মাত্র কমলো। তখন আপনি যেটা বললেন যে কমার্স অ্যাডভাইজার শেখ বশির, তারপরে ডিফেন্স অ্যাডভাইজার খলিলুর রহমান ভাই, তারপরে অফকোর্স উইথ দি ব্লেসিং অফ প্রফেসর ইউনুস অ্যান্ড দি এম্বাসি হিয়ার, এরা দে পুট এ ডিটেলড পজিশন পেপার, বলে এটাকে ডিটেলড পজিশন পেপার, তারা ডিপোজিট করলো টু ইউএসটিআর। ইউএসটিআর হচ্ছে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেশন, যারা রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের কাছে প্লেস করে, তারাই হচ্ছে গভর্নমেন্ট বডি। তো ওদেরকে প্লেস করার পরে দে ওয়ার লিটল ইমপ্রেসড এটা দেখে, যেভাবে অ্যাপ্রোচ করা হয়েছে। দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক নেগোসিয়েশন। তারা বারবার বলাতে, কমার্স থেকে বারবার বলাতে, তারা বলল একটা 45 মিনিটসের একটা ভার্চুয়াল ইয়ে দেবে, তাদেরকে কথা বলতে দেবে। পরে ওই ডিটেলড পজিশন পেপারটা পড়ার পরে তারা যখন ডিটেলসটা বুঝতে পারলো, তখন মানে ওপেন একদম ফেস টু ফেস 3 দিনের মিটিং দিয়ে দিল, যেটা কেউ পায় না। ইটস অ্যান এক্সেপশন, মানে 3 দিনের ফেস টু ফেস মিটিং কারোর সাথে দেয়নি। এই ফেস টু ফেস মিটিংয়ে বাংলাদেশ হ্যাড টু শো যে আমরা আমেরিকান অনেক জিনিসই নিচ্ছি। আপনি আমেরিকা যদি না, আপনি কিছুই না নেন, যদি আপনি শুধু বিক্রি করেন, দ্যাটস এ হিউজ ডেফিসিট। এটা কেউ মানবে না। আমরা অবশ্য ভারতের সঙ্গে এটা মেনে বসে আছি, তো আমেরিকা এটা মানবে না। তখন আমাদের জিনিসও লাগবে। আমরা উই হ্যাভ এগ্রিড সো ফার 700,000 টনস, 7 লক্ষ টন পার ইয়ার গম কেনে, আমেরিকান হুইট কেনার জন্য। আর এর সাথে আবার আমাদের দেশেরই পারচেজিং কমিটি আছে, তারা একটা অ্যাপ্রুভাল দিয়েছে এক্সট্রা অ্যাডিশনাল যদি লাগে আমাদের লোকের জন্য, অ্যাডিশনাল 220,000 টন এক্সট্রা আমরা কিনবো, এ লিটল হায়ার প্রাইস দিয়ে কিনবো, তা না, আমরা কিনতে পারি, এরকম একটা ক্লজ দেওয়া আছে। প্লাস উই হ্যাভ কটন, থ্যাঙ্কস গড যে আমরা ইন্ডিয়ার কটন নিচ্ছি না, আমাদের মালয়েশিয়ান কটন নেওয়া উচিত, আমাদের পাকিস্তানি কটন নেওয়া উচিত, আমাদের আমেরিকান কটন নেওয়া উচিত। কটন হচ্ছে প্রায় $30 মিলিয়ন কটন, $30 বিলিয়ন কটনের জন্য, 30 to 35 মিলিয়ন কটন। আর সয়াবিন বা তেল বা এগুলো জিনিস দিচ্ছে, এটা আবার সাইন করছে মেঘনা গ্রুপের মুস্তফা কামাল সাহেব, মেঘনা গ্রুপের কে নিচ্ছে আর কি আমেরিকার কাছ থেকে, showing that not only government, private people are also interested in American goods. উনি যেটা করেছেন $130 মিলিয়ন সয়াবিন তেল নিয়েছেন, সাইন করেছেন। এইসব দেখে আমেরিকা হ্যাজ brought down to 20%. It's a huge benefit for the country. It's a huge negotiation skill. এই স্কিল আগের লোকদের ছিল না। এখানে বড় বড় উপদেষ্টারা আসছে, তাদেরকে যখন এই নিউ ইয়র্কে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার দেশে আপনি আমাদেরকে বাণিজ্য করতে বলছেন, আপনার দেশের আবার বলতেছেন 19% ডুবে যাবে, আমি যদি ওইখানে আমার ফ্যাক্টরি বানাই, যদি এটা ডুবে যায় গ্লোবাল ওয়ার্মিংয়ে, তাহলে তার জন্য আমাদের কি কম্পেনসেশন দেবেন, কিভাবে কি করবেন? হি হ্যাড নো আনসার। তার নাতির জন্য খেলনা কিনতেছে সে, তার এসব মনে নাই, দেশে নাতি আসছে, নাতির জন্য খেলনা কিনতেছে। দ্যাটস অল হি ওয়াজ ডুইং এন্ড আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট মিটিং। এক লজ্জার বিষয়। এই লজ্জার থেকে তো বাঁচিয়েছে আজকে যারা নেগোসিয়েট করছে। থ্যাঙ্কস টু মিস্টার বশির, থ্যাঙ্কস টু মিস্টার খলিলুর রহমান, থ্যাঙ্কস টু আওয়ার নেগোসিয়েশন টিম, হোল টিম, যারা একটা সম্মানজনক জায়গাতে এবং সহনীয় জায়গাতে, দিস ইজ নট দি বেস্ট, কিন্তু সহনীয় জায়গাতে নিয়ে এসছে। এরা যেভাবে নেগোসিয়েশন স্কিল দেখিয়েছে, ধীরে ধীরে ইট ক্যান ইভেন বি রিডিউস। আমাদের অ্যাচিভমেন্ট অনেক, এই অ্যাচিভমেন্টগুলোকে বলতে দেয় না তো আমাদের সেই সুশীলরা, সেই সুশীল বদমাইশ সুশীল যারা এদের
একটা কলমের লেখা বের হয় নাই হাসিনার অত্যাচারে। এখন হাসিনার দেশকে বিক্রি ট্রানজিট দিচ্ছে, কোনো কথা নাই, সব ঠিক আছে। আমাদের পোর্টগুলো তাদের আন্ডারে দিয়ে দিচ্ছে, কোনো কথা নাই, সব ঠিক আছে। আমাদের পানি নিয়ে চলে যাচ্ছে, কোনো কথা নাই, সব ঠিক আছে। এরা কখনো লেখে নাই, আজকে তারা লিখছে। ভাই, ইট টেকস টাইম। রেভলিউশনের পরে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, ডু ইউ নো ইট টুক 4 years, 4 বছর সময় নিয়েছিল টু সেটেল ডাউন। 4 বছর কেমন ঠিক ছিল ফ্রান্স? একটা রিভলিউশনের পর ইমিডিয়েটলি ঠিক হয় না। থিঙ্ক অ্যাবাউট টিউনিসিয়া 2009 সালে যে হলো, তাদের কাঠামো পেল তারা 2014 সালে, তারা সংবিধানই তৈরি হয়নি নতুন, যেটা তারা অ্যাডপ্ট করলো। ডক্টর মাসুদ, আমি যদি আপনাকে বলি, আমি কথাটাকে বাড়ায় বলি না, আমি আর আপনি ডক্টর ইউনূসকে সাপোর্ট করি বইলা অনেকে বলে যে ডক্টর ইউনূসের কন্ট্রাক্ট নিছে ডক্টর মাসুদ, জেকব মিল্টন, কর্নেল মুদাসসির, এরা ডক্টর ইউনূসের কন্ট্রাক্ট নিছে। আচ্ছা, আমি আপনাকে বলি, গত 54 বছরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমেরিকান ইউএসটিআর এই প্রথমবারের মতো বাংলাদেশিদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে একটা নেগোসিয়েশন টেবিলে আনছে এবং প্রথমবারের মতো একটা প্রফেশনাল আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ একটা বাণিজ্য চুক্তি করছে। এই ট্যারিফের জন্য এই জায়গায় এসে তারা এই কাজটা সফলভাবে করতে পারছে, এই প্রথম গত 54 বছরে। এর আগে কেউ পারে নাই। এটার জন্য আমি বশির শেখ, ডক্টর খলিল এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব কৃতিত্বের, আমি বলবো তারা কৃতিত্বের দাবি। এখন এই ভারতীয় তল্পি বাহক, ভারতীয় আহমেদ সালামিরা বলে বাংলাদেশকে বিক্রি করে দিছে, $1 বিলিয়ন নিয়ে বিক্রি করে দিছে। এই হারামজাদা শুয়োরদের আপনি কি বলবেন? এই বললাম না যে আমাদের দেশের শত্রুর প্রায়োরিটিতে একটা, মানে ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস হচ্ছে আমাদের সুশীল সমাজ, সো কল সুশীল সমাজ। এদের লেখা লেখনি সব কিছু আসে আমাদের দেশ যখন ইন্ডিয়ার কাছে দেওয়া, কোনো লেখা লেখনি নাই, কিছুই নাই। না, কেউ কেউ আবার তো ইউনিভার্সিটিতে আসতে পারে না, কারণ ইউনিভার্সিটিতে সব নাকি রাজাকারের চেহারা দেখা যায়। ভাই, আমার যখন লিবারেশন হয়েছিল, আমার মনে আছে, আমি 12 বছর বয়স ছিল আমার, তখন মুদাসসির ভাই একবার একটা মিটিংয়ে বলেছিল, আমি মিটিংয়ে প্রেজেন্ট ছিলাম মুদাসসির ভাইয়ের সাথে। দিস কর্নেল মুদাসসির ভাই, হি সেড যে ভাই 99% লোক ছিল ইন ফেভার অফ নৌকা, ইন ফেভার অফ আওয়ামী লীগ, 1% লোক তাকে সমর্থন করে নেই। তাহলে রাজাকার হতে হবে ওই 1% থেকে কিছু জন, দ্যাট ইজ 0.some%, 1% থেকে কম লোক হইতে হবে রাজাকারকে। সবাই তো রাজাকার ছিল না, কিছু কিছু লোক রাজাকার হয়েছিল। তাহলে লেস দেন 1% লোক ছিল রাজাকার। আজকে সারা ইউনিভার্সিটি বড় রাজাকার কোথায় পান? কেমনে পান আপনি? জাফর ইকবাল সাহেব, এই সাহেবদেরকে বন্ধ করে, দিস ইজ এ প্রায়োরিটি আমাদের জন্য, এটা আমরা বুঝতেই পারছি না। দিস ইজ এ প্রায়োরিটি। এই সুশীল সমাজকে নষ্ট করে ফেলতে হবে। দে মাস্ট বি ইন দি জেল। আমি মনে হয় যে আমাকে উপদেশ করা উচিত এই ব্যাপারে। আমি আপনাকে বলি, আপনাকে উপদেশটা না, আমি ঠান্ডা মাথায়, আমি কারের জন্য গত 3 দিন আগে বলছিলাম বাংলাদেশের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিকে ঢাইলা সাজানোর জন্য খন্দকার মাসুদকে স্বাস্থ্য উপদেষ্টা করা হোক। একজনে বলছে না, মাসুদ ভাই যেভাবে কথা বলে তাতে ওনাকে পররাষ্ট্র উপদেষ্টা করা উচিত। আমি বলছি না না না, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে অর্গানাইজ এখন পর্যন্ত কেউ করতে পারে না। কিন্তু মাসুদ ভাই, আপনারে আমি একটা কথা বলি, এই কলিমুল্লাহ নামে ভারতীয় এক নাদান টিকটিকি আছে, যে একটা জনি পপ করছিল। এই কুত্তার বাচ্চার চেহারা দেখলে আমার মনে হয় আমি একটা নেরি কুত্তার মুখ দেখি। এই শুয়োরের বাচ্চা প্রতিদিন এই কোন এই অনলাইন টিভিতে ঢুকা বলে এই যে আমেরিকার সাথে বাণিজ্যের ট্যারিফ যে কমাইছে, বলে পুরো বাংলাদেশকে দিয়ে তারপরে 20% আনা হয়েছে। আপনি এই কুত্তার বাচ্চার কথার জবাবটা কিভাবে দিবেন? এই লোকটা এবার টুইন ব্রাদার আছে, একটা টুইন ব্রাদার হচ্ছে নাইমুল। আচ্ছা, নাইমুল যে ছিল হাসিনার যে প্রেস সেক্রেটারি বা কেটা হয়েছিল লাস্টের দিকে, নাইমুল ইসলাম খান। ও আর এই যার কথা কেবল বললেন, উনি একজন কি ভিসি নাকি একটা ছিলেন। হ্যাঁ, এই দুই ভদ্রলোক টুইন ব্রাদার। এই টুইনদের যে ঝামেলাগুলো হচ্ছে আমাদের, এদেরকে দে শুড বি শাট অফ। এই ননসেন্স নিয়ে তো লাফালাফি করা যায় না বেশি। এরা এতই মানে গুরু গম্ভীর চেহারা নিয়ে, গুরু 2-4টা ইংলিশ আবার মাঝে মধ্যে বলবে। যেমন ধরেন টুইন বলেছিল নো আইডিয়া, এদের কোনো নো আইডিয়া, মানে আমাদের কোনো বুদ্ধি নেই কোনো, তারা কোনো, এটাই মনে মিন করতে চাইছে। নো আইডিয়াটাই শিখছে, সেটাই বলতেছিল আর কি। দ্যাট বাগার ইজ মোর দেয়ার। ওইরকম এই সাহেবের কথা কেউ মানে কঠোরভাবে আমাদের মানে বাংলাদেশের পক্ষের। আরেকটা জিনিস এই চান্সে বলে রাখি, যে যারা বলে যে আমরা বলতেই পারে যে ইউনূসের
পক্ষে ইয়ে করি। আপনি একটা কথা বলেছিলেন বহু আগে, বছর মানে শেখ হাসিনার সময় বলেছেন যে আমি ভাই না বিএনপির দালাল, না আওয়ামী লীগের দালাল, না জামাতের দালাল, আমি ভাই বাংলাদেশের দালাল। বিঙ্গো, দ্যাটস হোয়াট ইউ সে। আমি আমাকে ওইভাবেই মনে করি। আই থিঙ্ক ফর বাংলাদেশ। এনিবডি, টম, ডিক, হ্যারি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের উন্নতি করবে, আমি তার সাথে। জিন্দাবাদ। এনিবডি যে বাংলাদেশের এগেন্সে যাবে, হুএভার ইট ইজ, সালাউদ্দিন হোক আর আওয়ামী লীগ হোক আর মির্জা আব্বাস হোক, এনিবডি, আই এম এগেইনস্ট হিম। তো আমি ভাই বাংলাদেশের মানুষ। আমি বিদেশে থেকে চাওয়ার বা পাওয়ার কিছু নেই তেমন। আল্লাহ অনেক দিয়েছেন, আল্লাহ শুকর, আল্লাহর কোটি কোটি শুকর, আল্লাহ ভালো রেখেছেন। ভালো আরও থাকতে পারি যখন শুনবো আমার দেশের ফেলে আসা দেশের মানুষগুলো ভালো আছে, আমার দেশের মানুষগুলো বিচার পাচ্ছে, আমার দেশের মানুষগুলো উপর অত্যাচার হচ্ছে না, তাদের অর্জিত পয়সা নিয়ে সুইস ব্যাংক আর মালয়েশিয়ান ব্যাংক আর ওই ব্যাংক সেই ব্যাংকে রাখা হচ্ছে না, 40টা ব্যাংকের রেড লাইটে ফেলে দেওয়া হচ্ছে না, তখন ভালো লাগবে। থ্যাংক ইউ ভাই। ইউনিসের দালাল বলেন, ইয়েস আই অ্যাম। ওকে ভাই, থ্যাংক ইউ। নীরা, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আপনার মনে আছে 2017 সালে আমরা বাংলাদেশ হাই কমিশনের সামনে, কনসুলেটের সামনে আমরা স্লোগান দিছিলাম যে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি যেন না করে। আজকে আপনি একা একা চিন্তা করেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল এবং বশির শেখের এই আমেরিকার সাথে চুক্তি করেছে, এটা সমালোচনা করে। আপনার মনে আছে যে ভারত থেকে এই কয়লার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য 225 টাকার কয়লা ইন্দোনেশিয়ার থেকে ভারতে এনে বাংলাদেশে ওই কয়লা সাপ্লাই দিছে $481 পার মেট্রিক টনে। আপনার খেয়াল আছে? এখন কত নিখুঁত ভাবে ডক্টর মাসুদ ব্যাখ্যা করলেন স্টেপ বাই স্টেপ দ্যাট ইউএসটিআর এর সাথে বাংলাদেশ প্রথম একটা প্রপোজাল দিয়েছে, একটা ব্রিফ সাবমিট করছে, ইউএসটিআর এটাকে রিভিউ করছে, প্রথমে 45 মিনিটের একটা ভার্চুয়াল মিটিং এর সুযোগ দিয়েছে, পরবর্তী সময় ফেস টু ফেস আলাপ আলোচনা করে বাংলাদেশের ট্যারিফকে 37 থেকে 20% নিয়ে এসছে। ইটস কোয়াইট আ সাকসেস স্টোরি ফর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ। এখন মজার কথা বলে নীরা, আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনি শুনলে অবাক লাগবে এবং আপনার হিংসা লাগবে। আপনার দল 2-3বার ক্ষমতায় বাংলাদেশের শাসনভার নিয়েছিল। এ ধরনের চুক্তি আপনার দলের কোন নেতা নেত্রীরা করতে পারে নাই, আওয়ামী লীগ করতে পারে না, এরশাদ করতে পারে নাই, কেউ পারে না, এই প্রথম। এখন বিএনপি সালাউদ্দিন, গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আমির খসরু তারা বলে বাংলাদেশকে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস $1 বিলিয়ন বিক্রি করে দিছে এই ট্যারিফটা কমানোর জন্য। এই টোটাল সাবজেক্টটা কি আপনার কাছে মকারি মনে হয় না ফাইজলামি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? এটা একদম সহজ ভাষায় হলো এটা একটা বাটপাড়ি। এটা হলো বাটপাড়ি। কারণ এটা নিয়ে কথা বলার আগে তাদের চিন্তা করা উচিত ছিল 2017-তে যে চুক্তি হয়েছে ভারতের সাথে, সেই চুক্তিগুলাই তো এখন পর্যন্ত ওপেন করতে পারেনি পাবলিক জানে না কি চুক্তি করেছে সেইটা। আর হুট করে তাদের এত মতামত, আজকে আমেরিকার সাথে চুক্তি করে ফেলছে, মানে এটা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, কত কথা এখন আগডুম বাগডুম শোনা যাবে। কারণ এখানে তো তাদের বড় একটা অঙ্কের বাণিজ্য শেষ হয়ে গেছে। কারণ দেখেন, ভারতের সাথে চুক্তি করে যে কাজগুলো করেছে, আপনি কয়লার কথা বলছেন, আপনি গ্যাসের কথা বলেন, আপনি সয়াবিনের কথা বলেন, যে জিনিসই হোক না কেন বাংলাদেশে ঢুকছে, প্রতিটাই ভারতের লেভেল লাগিয়ে তারপর বাংলাদেশে ঢুকছে। আমরা খাওয়াটা এপ্লে করে ঘুরে খাচ্ছি। কিন্তু আমার কথা হলো, আজকে আমেরিকা না, বাংলাদেশের স্বার্থে যদি আজকে ইসরায়েল থেকেও সরাসরি কিছু আনতে হয় বাংলাদেশে, সেখানেও আমি মনে করি যে তাদের সাথে বাণিজ্যে সরাসরি যাওয়া উচিত, কারণ ভায়া মাধ্যম না হয়ে। আজকে ভারত যে বাণিজ্যটা আমাদের মাথায় লবণ রেখে করতেছে, এটা কি আমাদের দেশের পলিটিশিয়ানরা দেখে না? এগুলো কি আমাদের দেশের পলিটিশিয়ানরা বুঝে না? অবশ্যই বুঝে, কারণ তারা ওভার দ্য টেবিল খায়, আন্ডার দ্য টেবিলও খায়। তো সব ওয়েতেই তারা খেতে চায়, নিজেদের পেটটা
করতে চায়। তারা তো এই কথা এখন বলবে, তারা তো এখন বলবেই যে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বা বাংলাদেশকে অলরেডি অ্যাডভান্স তারা দিয়ে দিয়েছে। নীরা, আপনার মনে পড়ে ডক্টর মাসুদ এই শোয়ের শুরুতে একটা কথা বলছিলেন, সেটা কি জানেন? ডক্টর মাসুদ বলছে বাংলাদেশের ল মেকাররা অর্থাৎ এমপিরা গত 54 বছরে এমপিরা গাড়ি কিনবে, সেখানে কোনো আমার কাছে প্রমাণ আছে, বাংলাদেশে গাড়ি কিনে বিক্রি করে, এখানে তারা বাড়ি কিনে। আমি জানি নীরা, তারা এমপিরা গাড়ি কিনে কোনো ট্যাক্স দিবে না, এই আইন করছে। কিন্তু গত 54 বছরে গুপ্তচর বৃত্তি যারা করবে তাদেরকে সাজা দেওয়ার জন্য কোন আইন আজ অবধি তৈরি করা হয় নাই। কি বলবেন আপনি তাদেরকে? হবে না তো, কারণ ওই আইন করলে তো তারাই সর্বপ্রথম ওখানে যেতে হবে। ওকে, আপনার খুব ভালো বলছেন, তাদেরই আগে ঘুরতে হবে, ঝুলতে হবে, তারা ভালো বলছেন, ভালো বলছেন। আমি জানি প্রচন্ড একটা অফেন্সিভ কথা বলেছি। বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশের অভ্যন্তরে সশস্ত্র জঙ্গি তৎপরতা শুরু করেছিল ভারত সন্তুল লারমার নেতৃত্বে শান্তি বাহিনী তৈরি করে। আজকে সেনাবাহিনীর সদস্যকে, একজন মেজরকে 198 দিন এডব্লিউএল করে তার চাকরি এখনো কি করে টিকে আছে, তাকে দিয়ে কমিউনিটি সেন্টারে ঢাকার বিভিন্ন স্থানে একজন সহকারী পুলিশ সুপার স্ত্রী সহ ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে একত্র করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। আজকের আমি কি শুধু বলবো মেজর সাদেক নামের এই ব্যক্তি ইনভলভ, নাকি আপনি মনে করেন এর সাথে আর্মির কোন ইউনিট, ওয়াকারের আশীর্বাদ পুষ্ট অন্য কোন সদস্য এর সাথে যুক্ত থাকতে পারে? কর্নেল মুদাসসির। ধন্যবাদ জাকব আপনার এই প্রশ্নের জন্য। আমি যেহেতু সেনাবাহিনীর ব্যাকগ্রাউন্ড আমার রয়েছে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং চিটাগং হিল ট্র্যাক্স ইনসিডেন্টলি আপনাকে বলি, আমি one of the first few officers যেটা চিটাগং হিল ট্র্যাক্সের 1972 শেষের দিকে, হিল ট্র্যাক্স 73 প্রথম দিকে একদম ভিতরে গহীন জঙ্গলে বলিপারমের একটা জায়গায় গিয়েছিলাম। সো চিটাগং হিল ট্র্যাক্স সম্বন্ধে আমার কিছুটা ধারণা আছে। তবে আপনাকে একটা কথা আমি বলতে চাই, ব্যর্থহীনভাবে বলতে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে যাই চেষ্টা করুক না কেন কোনোদিন শান্তি বাহিনীতে পরিণত হবে না। তার কারণ আপনি নিজে ব্যাখ্যা করেছেন। কারণ এই দেশে ভিতটা রচিত হয়েছে মুক্তিযুদ্ধের উপরে, যারা আপনার যে স্যাক্রিফাইসটা করেছে সবাই পুনস্ত দেশের বাসী মধ্যে জানি। এবং যেটা আপনি বলছেন সঠিকভাবে, উপরের লেভেলে, কমান্ড লেভেলে, সিনিয়র লেভেলে কিছু কিছু লোক যোগদান তাদের লোভে পড়ে, লালসে পড়ে এবং পলিটিক্যাল হইতেছে তাদের লিঙ্কেজের কারণে তারা হয়তো কাজগুলি কিছু করতে পারে যেগুলো হয়তো দেশে বিরোধী হতে পারে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। মানে কমান্ড লেভেলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নিচনের দিকে তারা এখনো দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছে। সুতরাং এই ধরনটা আমি শব্দটা ব্যবহার করতে চাই, কিন্তু আমি ধরনটা বাধ্যমূলক আমি উড়িয়ে দিতে চাই। এই ধরনটা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী কখনো শান্তি বাহিনীতে পরিণত হবে না। এটা হচ্ছে এক কথা। দুই নম্বর একটা যেটা বললেন, ঘটনাটা এরই মধ্যে পুরো দেশবাসী সবাই জানে, এটা ভাইরাল হয়ে গেছে সব মিডিয়াতেই, আপনি ইলেকট্রনিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায়, পেপারে, সব জায়গায় এটা ছাপানো হয়ে গেছে। দৈনিক এটা নিয়ে আলোচনা হচ্ছে, সবাই এটা আলোচনা করছে। তো আপনি ভিতরে সব খবরই বলেছেন। কথা হচ্ছে আমি যেটা বলবো, এটা দুটো জিনিস আছে আমার মনে হয়। একটা হচ্ছে ইন্টেলিজেন্স ফেইলার, আর একটা হচ্ছে ডেফিনেটলি কমান্ড ফেইলার। একজন আর্মি অফিসার, জুনিয়র অফিসার 74 লং করছে, সে এক মেজর সাদেক, সে যখন একটা ইউনিট থেকে এত লম্বা সময়ের জন্য সে যে অ্যাবসেন্স থাকে, এই ডিসিপ্লিন বলেন অথবা কোনো কোনো জায়গা থেকে হয়তো ব্যাখ্যা দেওয়া হচ্ছে সে অসুস্থ ছিল, তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। সিএমএইচে ভর্তি থাকা অবস্থায় সে প্রশিক্ষণ দিতে কেমন করে গেল, অনেকে এটার মধ্যে ইনভলভ। আমি প্রথমে সে কমান্ড ফেলার বলবো এই জন্য, একজন জুনিয়র অফিসার মেজর শিব বসেলে, এটা আমাদের ব্যাটালিয়নে আপনার ভাগ হয় কিন্তু কোম্পানি দিয়ে, একটা কোম্পানির
কমান্ডিং অফিসার, কোম্পানি অফিসার, সে হচ্ছে কমান্ডে যে থাকে সে একজন মেজরের সাথে ক্যাপ্টেন অনেক সময়, তার কমান্ডিং অফিসার ব্যাটেলিয়ন সে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল হয়। তো সে যখন ইউনিট থেকে যখন বাইরে চলে যায়, তার কারণগুলোতে কি জন্য বাইরে গেলো, কোথায় গেলো, এটা সবসময় রেকর্ডে থাকে, মনিটর করা হয়। আপনি কর্নেল মুদাসসির এবং আমার সংলাপটা শুনেছেন। আপনি একজন ডাক্তার মানুষ এবং এর চেয়ে বড় পরিচয় হলো আপনি সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরিবারের সদস্য। আপনি এদের সাথে প্রত্যেকদিন চা সিঙ্গারা খান। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, জীবনে কোনোদিন শুনেছেন একজন আর্মির মেজর 198 দিন AWL থাকে এবং সে চা সিঙ্গারা খাইয়া বউয়ের হোন্ডার পিছনে পড়ে অথবা তার পিছনে বউকে নিয়ে ঢাকা শহর চলতে বেড়ায় এবং তার শাশুড়ি বিবৃতি দেয় আমার জামাই তো অসুস্থ? সাবজেক্টটা কি, আপনার কি মনে হয় ডক্টর মাসুদ? আসসালামু আলাইকুম। মুদাসসির ভাই has told it very clearly. আমি যাদের সাথে মিশি তাদের মধ্যে ডেফিনেটলি আমার কলেজের বড় ভাই কর্নেল মুদাসসির ভাই is one. মুদাসসির ভাই already said, but আপনার কতগুলো কথা খুবই যুক্তিপূর্ণ। মানে যে আপনি যে বলেছেন যে এটা সন্তুলন, মানে এটা হয়ে যাবে কিনা, correctly answer যে না হয়ে যাবে না, বাট চেষ্টাটা আছে। they are trying to do that. হয়ে যাবে না, that's agreed যে হয়ে যাবে না, তো সহজ নেই, কিন্তু এই চেষ্টা করা হচ্ছে। আপনি যেটা বলেছেন that is also true. 2 নম্বর হচ্ছে যে ভাইরাল হয়ে গেছে, মুদাসসির ভাই বলেছেন ভাইরাল হয়ে গেছে, এক্সপেক্টিং যে ভাইরাল হলে পরে এটা একটা বিচার কিছু হবে, হয়তো হবে, কিন্তু ভাইরাল তো আগে ইন্ডিয়ান আর্মি অফিসাররা যারা বাংলাদেশের 6 জন, সেই জন্য সেটাও তো ভাইরাল হয়ে গেল, কিছুই তো হয়নি। এখন নাথিং, তাদের চাকরি যাওয়া, তাদেরকে দেশে ফেরত পাঠানো, নাথিং হ্যাজ হ্যাপেন্ড। আমরা অন্তত কিছু জানি না, সাধারণ মানুষ কিছু জানে না। শুধু ভাইরালই হলো যে আমাদের আর্মিতে, আমাদের অত্যন্ত স্পর্শকাতর জায়গাগুলোতে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বসে আছে। তো ভাইরাল হলে পরে যে রেজাল্ট হবে, হচ্ছে না। এই কারণগুলো একটাই, কারণগুলো যে কোথাও একটা বাধা আছে, যেটা মুদাসসির ভাই ইঙ্গিত করেছেন। আমি ক্লিয়ারলি বলি, বাধাটা হচ্ছে as we understand আর্মির উপরে, নট আর্মি। once again let me clarify, প্রত্যেকবার কথা বলতেছি ক্লিয়ার করি, আর্মি বলতে আমি এই সমস্ত ব্যাপারে I mean only few officers of army, few বিপদগামী officers of army, not the entire army. entire army পক্ষে ছিল বলেই 5ই জুলাইটা আর সহজ হয়েছে, তা নাহলে হয়তো 8-10 হাজার লোক মারা যেত। entire army is with us, entire army মানুষের আর্মি, এদের ভাই বোন আমরা, আমাদের ভাই বোন তারা। so it's not, they are not going to do anything. it is Walker and it is some people in the command. এই যে DGF এর কথা বললেন মুদাসসির ভাই, why should they not know? ওনাদের কাজ কি শুধু চাঁদাবাজি করা নাকি, লোকজন ধরে নিয়ে এসে? ওনাদের কাছে শুধু হাসিনার ইলেকশনকে জয়লাভ করানো নাকি? তার নিজের ডিপার্টমেন্টে কি হচ্ছে এগুলো ওরা জানে না? it's a failure. he has told it very clearly, it's a failure. they should also be facing the trial. তারপরে হচ্ছে যে how come, আমি তো ক্যাডেট কলেজে পড়ার কারণে ওদের কথাবার্তা শুনি, আশেপাশে থাকতে পারি, এবং বহু আর্মি অফিসার আমাদের ক্যাডেট কলেজ ক্লাবের মেম্বার, আমরা একসাথে বসি, বিভিন্ন কথাবার্তা বলি। হাউ 190 এতদিন কিভাবে থাকতে পারে আর কি, কয়েক মাস, 5-6 মাস, হাউ? তার মানে এই যে কমান্ড চেইনটাকে দেখিয়ে দিলেন মুদাসসির ভাই, দি এন্টায়ার কমান্ড চেইনের সবাই না হলেও বেশ কিছু লোক আর ইনভলভ। তো এই বিচারটা শুধু মেজর সাদেকের হবে না, বিচারটা হতে হবে। ভাই, আমি কি এই কথাটা লজিক্যাল ওয়েতে মুদাসসির খানের সাথে একটু অ্যাড করতে পারি? এটার সাথে একজন অফিসার, একজন মেজর 198 দিন অনুপস্থিত, আপনি কি মনে করেন না ওখানকার যে ডিপ কমান্ডার, সে যে আছে 10 ইনফ্যান্ট্রি ডিভিশন রামু ক্যান্টনমেন্ট, ওখানকার জিওসি হচ্ছে জেনারেল মিনহাজুল আলম, আপনি কি মনে করেন না জেনারেল মিনহাজ জানে তার একজন মেজর 198 দিন অনুপস্থিত? কথাটা কি ইলজিক্যাল হবে যে জিওসি থেকে শুরু করে, ইউনিটের সিও থেকে শুরু করে twice every single person knows that guy is absent without leave? আপনার মনে হয় না এটা জানে? ডেফিনেটলি জানে, আমার মনে হয় কিছু নাই, ডেফিনেটলি জানে। একজন আর্মি অফিসার, he must have had some sort of appointment in that unit. ওই ইউনিটের twice জানে না, মাস্ট নো। ওই ইউনিটের সিও জানে না, they should all resign then, যদি না জানে থাকে। জানলে they should be punished, না জানলে they should be kicked out. কেন জানো না তোমরা? You have failed.
এবং তার উপরের ঊর্ধ্বতন কমান্ড যারা আছে, all those commands are supposed to be responsible. আমি একটা শুধু চাবো, কনফার্মেশন চাবো ফ্রম মাই রেসপেক্টেড elder brother যে আর্মি অ্যাক্ট 1952-তে বলা আছে এই ধরনের প্লটিং যারা করে, ইটস এ প্লটিং, দিস গাই ইজ প্লটিং টু ডিস্ট্রয় দ্য কান্ট্রি, দিস গাই ইজ প্লটিং টু ডিভাস্টেট দ্য কান্ট্রি, দিস গাই ইজ প্লটিং যেন সারা দেশে বিভিন্ন রকমের সাবোটেজ করা হয়। এইরকম যখন হয় তখন 1952 আর্মি অ্যাক্টে বলা আছে যে পানিশমেন্ট, প্রবাবল পানিশমেন্ট নাম্বার 1 ইজ সিম্পলি ডেথ পেনাল্টি। নাম্বার 2, যদি দেখা যায় যে না দেয়ার আর সাম স্কোপ, তাকে রক্ষা করার কোনো পথ আছে বা তার অপরাধ অত গুরুত্বপূর্ণ নয়, তখন ইট ইজ এ লাইফ ইমপ্রিজনমেন্ট প্লাস ডিসমিসাল ফ্রম দি পোস্ট, আরো অনেক কিছু আছে কি মানে ইন্টারনাল তাদের ডিভিশনাল, এন্ড ইট শুড বি কোর্ট মার্শাল, হি হ্যাজ টু বি কোর্ট মার্শাল অ্যালং উইথ অল আদার পিপল। এন্ড দুইটা কেস হওয়া উচিত এখানে, একটা কোর্ট মার্শাল টু ডিল হিম বিকজ হি ইজ এ সার্ভিং অফিসার ইন দ্য আর্মি, আর একটা হচ্ছে ফৌজের একটা কেস হওয়া উচিত সিভিল, কারণ 450-এর উপরে আওয়ামী লীগ ক্যাডার ছিল ওখানে এভরিডে ট্রেনিং এ, তার শাশুড়ি ছিল এটার সাথে, তার বউ ছিল এটার সাথে জড়িত, অল অফ দেম শুড বি, তারা তো আর্মির আন্ডারে যাবে না বিচারে, তাদেরকে ভাবে আলাদা আলাদা কেস করতে হবে। অ্যান্ড দিস হ্যাজ টু হ্যাভ এ রেজাল্ট। এদের এখনো আশা হচ্ছে, ভেরি কারেক্টলি ইউ হ্যাভ মেনশন, মুদাসসির ভাই হ্যাজ মেনশন, যে এখনো ওদের আশা। আমি এই দুঃখটা আমি রাখতেই পারি না, রাখার জায়গা নেই আমার, যে আমার দেশের লোক আমার দেশটাকে নিয়ে ইন্ডিয়ার হাতে দিতে চায়, এদেরকে দেশদ্রোহী ডিক্লেয়ার করা হোক। এই যারা লিখবে, এই যারা সুশীল সমাজ, এদেরকে দেশদ্রোহী বলা হোক এবং তাদেরকে সারা জীবনের জন্য জেলে দিয়ে দেওয়া হোক। আমি এটা হচ্ছে সারা জীবনের কথাটা বললাম আমি আমার ইমোশন থেকে। লেট দ্য কোর্ট ডিসাইড যে দেশদ্রোহী হলে এই গ্রেডের যারা দেশটাকে বিক্রি করে দিতে চায় তাদের যে শাস্তি প্রাপ্য, ওই শাস্তি দিয়ে বের করে দেওয়া হোক। মাসুদ ভাই, আমি আপনার ইমোশনের উপরে রেসপেক্ট দেখি একটা কথা আমি বলি, আপনি আর আমি সাধারণ মানুষ, আমি আর আপনি আমাদের পেশাগত জীবন নিয়ে আপনি ব্যস্ত, আমি ব্যস্ত, আমরা আমাদের জীবন নিয়ে এখানে ভালো আছি, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, কিন্তু দেশের প্রশ্নে কখনোই দেখা যায় না ডক্টর মাসুদ খন্দকার বা জেকব মিল্টন কোথাও কম্প্রোমাইজ করবে যে দেশটা চলে যাক। এখন বাংলাদেশে আওয়ামী লীগ নামক এই পার্টিটা যারা করে, এই দলটা যারা করে, এবং এই দলের যেসব সেবক, আপনি কি এদেরকে মানুষের কাতারে ফেলবেন যারা নিজেদেরকে বলে চলো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি এবং দেশটাকে ভারতের হাতে তুলে দেই? আপনি কি এদেরকে মানুষের কাতারে ফেলবেন? যখন মানে ইন্ডিয়ান র যদি এসে করে তাহলে তারা অমানুষ, আর যদি আমার দেশের লোক করে তখন তারা জন্তু, জানোয়ার, হেমানস, অমানুষ না, তাদের জন্য ক্লিয়ার কাট টার্ম হচ্ছে তারা জানোয়ার লেভেলের লোক। আমার দেশকে, আমার দেশের মানুষ হয়েও যাকে আমরা বিশ্বাস করবো, আমার দেশের মানুষকে আমরা বিশ্বাস করবো না, তারা আর একটা দেশের কাছে আমার দেশকে তুলে দিতে চাচ্ছে। কেন এখনো আমরা একটা আইন করি না? কেন একটা আইন নেই যে এরকম যারা করবে দে মাস্ট বি ডিক্লেয়ার্ড অ্যাজ দেশদ্রোহী উইথ সাম পানিশমেন্ট? ডক্টর মাসুদ, আপনি একটা ভালো কথা বলছেন। আপনার সেপ্টেম্বর 11 আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান অনেক নাগরিককে বলেছে এনিমি কম্বাটেন্ট, তাদেরকে ডিক্লেয়ার করেছে এবং তাদেরকে বিচার করেছে ইন দা ইউএস সয়েল, বলছে these are the enemy combatant even though these are the citizen of America। বাংলাদেশে আপনি বলতেছেন তাদেরকে এনিমি কম্বাটেন্ট করবে? আরে ভাই, বাংলাদেশে গুপ্তচর বৃত্তি এটা নিরোধের জন্য তাদেরকে বিচারের জন্য কোনো আইন নাই, সেই দেশে আপনি এনিমি কম্বাটেন্ট ডিক্লেয়ার করাবেন? মাসুদ ভাই, কত কষ্টের কথা। আমাদের দেশে আমাদের এমপিরা আইন তৈরি করেছেন যে তারা যদি লাক্সারিয়াস গাড়ি নিয়ে আসেন তাদেরকে ট্যাক্স মুক্ত করা হবে, এই আইন আছে। তারা যদি একটা মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসে, একটা BMW নিয়ে আসে, শুধুমাত্র এমপিদের জন্য ট্যাক্স নেওয়া হবে না, এই আইন তারা করেছে। আমার দেশটাকে বিক্রি করে দেবে যারা, তাদেরকে দায়ী করে একটা আইন তারা করতে পারে না। লাক্সারি কারের জন্য আইন করে এবং ওইটা এনে বিক্রি করে আবার ব্যবসা করে তারা। গাড়ি মানে 1 কোটি টাকার গাড়ি 3 কোটি টাকা দিয়ে তারা বিক্রি করে, নিয়ে আসে 1 কোটি টাকা দিয়ে, বেচে 3 কোটি টাকা দিয়ে। দিস ইজ হোয়াট আমাদের এমপিরা করেছেন এতদিন। একটা আইন তৈরি করেন নাই যে আমার দেশকে যারা শেষ করে দিচ্ছে তাদেরকে কি করা যাবে।
ঠিক আছে মাসুদ ভাই, আমি আপনার কাছে ব্যাক করছি। নিরুনিরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি প্রথমেই বলেছি বাংলাদেশের সেনাবাহিনীকে ওয়াকার এখন শান্তি বাহিনী বানানোর চেষ্টা করছে। কর্নেল মুদাসসির অত্যন্ত পাওয়ারফুল ভাবে বলেছে যে বাংলাদেশ সেনাবাহিনী জীবনেও শান্তি বাহিনী হবে না। আর ডক্টর মাসুদ বলেছে সত্য কথা হবে না, কিন্তু তার প্রচেষ্টা চালানো হচ্ছে। জেনারেল ওয়াকার তার দুই দিন আগে বলতে কিছুদিন আগেও জাহাঙ্গীর হারুনকে বগলে নিয়ে আড্ডা মারছে এবং মেজর সাদেক এবং সুমাইয়া জাফরিনকে নিয়ে তাদেরকে একত্রে পার্টি দিচ্ছে জেনারেল ওয়াকার। আর আজকে একজন মেজর তার কাজের জায়গায় 198 দিন অনুপস্থিত থেকে ঢাকায় এসে জঙ্গি প্রশিক্ষণ দেওয়াচ্ছে। জঙ্গি প্রশিক্ষণে তাদের কাজ হবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, 1.5 থেকে 2,000 মানুষকে একত্র করে যমুনা ঘেরাও করা, এবং তাদের দায়িত্ব হবে পুলিশ হেডকোয়ার্টার বন্ধ করে দেওয়া, মেট্রোপলিটন পুলিশকে বন্ধ করে দেওয়া, অস্থির পরিস্থিতি তৈরি কইরা তারপরে দেশের দায়িত্ব নেওয়া। এবং আমি আপনাকে বলি নিরা তাদের প্ল্যানে কি আছে। তারা যমুনা ঘেরাও করার পরে যদি বলে যে আমরা ইউনূসকে গ্রেফতার করলাম, একটা কথা আপনি শুনে রাখেন, আমি এই কথা কর্নেল মুদাসসির এবং ডাক্তার মাসুদকে বলি নাই। এই ধরনের সিচুয়েশন তৈরি হলে ওয়াকার কি করবে জানেন? আস্তে করে বলবে ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল, জনগণ এটার দায়িত্ব নিয়ে নেক। অর্থাৎ সে তার হাসিনা পারে যেভাবে হেলিকপ্টারে উঠে দিছে ওখান থেকে আবার ব্যাক করায় নিয়ে আসবে। দিস ইজ জেনারেল ওয়াকার। আপনার কি মনে হয় নিরুনিরা? জি, আমি আপনার সাথে 100% একমত। এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আর মুদাচ্ছির ভাই এত সুন্দরভাবে বলে গেছেন, এটার পর আর কিছু ওখানে বলার নেই। শান্তি বাহিনী না, এরাই হলো ভারত বাহিনী, এবং এই বাহিনী দিয়ে এই বাংলাদেশের মাটিতে যা যা করানো দরকার ঠিক তাই করবে। এবং তারা একটা লেজিটিমেসি দেওয়ার জন্য, একটা ট্যাগকে শক্তিশালী করার জন্য তারা একটা নাম আবিষ্কার করছে। তারা এখন শান্তি বাহিনী। এই শান্তি বাহিনী কি দেশের শান্তির জন্য কাজ করবে? কখনই না। এই শান্তি বাহিনী কাজ করবে ভারতের শান্তির জন্য, ভারতকে এখানে শক্তভাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করবে। এটা কখনই বাংলাদেশের কাজ করবে না, বাংলাদেশের জনগণের পক্ষেও করবে না, তাদের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করবে না। নীরা, আপনি নিজে চিন্তা করে দেখেন, যেই মেজর 198 দিন অনুপস্থিত, গত 3 দিন আগে তার শাশুড়ি এসে ফেসবুকে পোস্ট দিতেছে আমার জামাই তো 2 মাস ধরে অসুস্থ, অথচ তার জামাই প্রত্যেকদিন তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে তার হোন্ডার পিছনে কইরা উত্তরায় যায় ট্রেনিং করায়, বসুন্ধরায় গিয়া ট্রেনিং করায়, পুরান ঢাকায় গিয়া ট্রেনিং করায়, অথচ তার শাশুড়ি এই ভণ্ডামিটা করলো। ঠিক যেভাবে হাসিনা ক্ষমতায় থাকাকালীন আমি নেত্রী কুত্তির মতো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ঘেউ ঘেউ করতো, আজকের এই বেটি আইসা বলে আমার জামাই অসুস্থ। এগুলো কি নারী নামের কলঙ্ক? এরা কি দেশের মধ্যে বাস করার যোগ্য? এদেরকে কি আপনি বাংলাদেশের নাগরিক মনে করেন? কোন অবস্থাতেই এরা বাংলাদেশের নাগরিক হতে পারেন না। এরা তো বুঝিয়ে দিচ্ছে যে ঠাকুরবাড়ি কে, আমি কলা খাই না, কলা তো ওরাই খেয়ে বসে আছে। এখন তো ওদের কলা বের হয়ে আসতেছে, এখন কি করে এগুলো কন্ট্রোল করবে? কখনো সত্য কি মিথ্যা দিয়ে ঢাকা যায়? মিথ্যা দিয়ে তো কোনো সত্যকে ঢাকা যায় না। সত্য সত্যই, সেটা আজ হোক কাল হোক বেরিয়ে আসবে। হাজার মিথ্যা দিয়েও একটা সত্যকে কেউ কোনোদিন ঢাকতে পারবে না, তারা যতই চেষ্টা করুক। তারা জনগণের চোখে ধুলা দিতে চাচ্ছে, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। বাংলার জনগণ এখন এদের নাটক সবকিছুই জানে, সবকিছুই বুঝে। এবং এই ওয়াকার যেভাবে কুক্ষিগত করে রেখেছেন এই যে আর্মি মহলকে, শুধু তাই না গোটা বাংলাদেশকে তারা যেভাবে পর্যায়ক্রমে তাদের মুষ্টির মধ্যে নিতে যাচ্ছে এবং নিতে চাচ্ছে, এবং তারা এই বিষয়ে সাকসেসের পথে যাচ্ছে, এই বিষয়টাও কিন্তু বাংলাদেশের জনগণ বুঝতে পারছে। এখন জনগণ ওয়ে খুঁজছে, কোন ওয়েতে বের হলে এখান থেকে তারা পরিত্রাণ পাবে।
আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার আসলে সার্বিকভাবে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেল করানোর জন্য এবং সফলভাবে চুপ্পুকে বঙ্গভবনে রেখে সে এ ধরনের ষড়যন্ত্র করছে আর্মি নিয়ে? আপনার কি এটা মনে হয়? জেকব ভাই, এখানে 100% আজকে এক বছরে যা কিছু ঘটছে বাংলাদেশে, আপনি যদি একটু পিছনে গিয়ে ডে 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে যা হচ্ছে, যেভাবে সামনে আসছে, প্রতিটা জিনিস আপনি একটু দেখেন যে কোনটার পরে কোনটা এবং তারা কি চাচ্ছে, কি চেয়ে আসছে। তারা যে স্ট্রাবন একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য যেটা দরকার, বাংলাদেশের স্বার্থের জন্য যেটা দরকার, বাংলাদেশের ভালোর জন্য যেটা দরকার, সেদিকে কোনো খেয়াল তাদের নেই। বাংলাদেশকে তারা ভালোবাসে না, বাংলাদেশের জনগণকে তারা ভালোবাসে না। আজকে বাংলাদেশের পলিটিশিয়ানদের কথা বলবেন, পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলবেন, তারাও বিক্রি হয়ে গেছে এবং তারা বিক্রি হয়ে গেছে, যা তারা দলবদ্ধভাবে বিক্রি হয়েছে, তারা ট্যাগ লাগিয়ে গ্রুপ করে গ্রুপিং করে ওইভাবে তারা বিক্রি হয়েছে। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করব, আমি কর্নেল মুদাসসির আপনার কাছে আসব। ডক্টর মাসুদ একটা কথা বলেছে যে পানিশমেন্টের ব্যাপারে, আমি পানিশমেন্টের কথাটা আমি পরে আসি। আমি ক্যাটাগরিক্যালি আপনি যেটা বলছেন, আমি অত্যন্ত আশাবাদী আপনার কথাটার উপরে। আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ আর্মি কখনোই শান্তি বাহিনী হবে না, কিন্তু এই কথাটা তো আপনি স্বীকার করবেন, ওয়াকারের একটা ইনার সার্কেল আছে, ইনার সার্কেলের ভিতরে বেশ কিছু জেনারেল ইনভলভ আছে, এর সাথে পুলিশের সিনিয়র কিছু অফিসার জড়িত আছে। এখন আমরা মেজর সাদেককে ঝুলাইয়া দিতে পারবো, কোর্ট মার্শাল করতে পারবো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবো, মৃত্যুদণ্ড দিতে পারবো, কিন্তু এর সাথে যারা কোহর্স আছে, আপনি কি মনে করেন কিনা এদের বিচার করা আদৌ সম্ভব? জ্যাকব, আদৌ সম্ভব কিনা সেটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। তোমার বিচার তো করা অবশ্যই উচিত, সেটা হচ্ছে কথা। আমার যে জিনিসটা আমার কাছে, আমি খুব বিস্মিত হই, খুবই বিস্মিত হই এবং ব্যথিত অ্যাট দ্য সেম টাইম, সেটা হচ্ছে যেটা ডক্টর মাসুদ যে প্রশ্ন তুলল, বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা থেকে আমি গাড়ি বাড়ি করছি, চাকরি পাই, এই লোকগুলি কি লাভ করবে বিদেশে হয়ে কাজ করার জন্য হাসিনের ফ্রিতে? তাদের উদ্দেশ্যটা কি হতে পারে? আমার কেন যেন মনে হয় যে এরা বিকৃত মস্তিষ্কের লোক। কেন সুস্থ একটা লোক কেমন করে অন্য একটা দেশ হয়ে আমাদের দেশের কাজ করতে হচ্ছে, বিক্রি করে দেয় কেমন করে? এটা আমি কিছু নেই কনসিভ করতে পারি, রিকনসাইল করতে পারি এটা আমার কাছে। মাঝে মাঝে আমি খুব চিন্তিত থাকি। আমি আসলে কিন্তু আমি নিজেও হইতেছে অনেক সময় জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলি। কেন হতে পারে এটা? কেমন করে করতে হবে? দুইটা কারণে আমার যেটা মনে হয়। আমি তো অনেক চিন্তা ভাবনা করি, কারণ বয়স তো মেঘে মেঘে তো অনেক বেলা পার হয়ে গেল, জীবন সায়নে চলে আসছি আমরা। আমি ভাবি কেন এই লোকগুলি করে? দুটা কারণ। একটা হচ্ছে যেটা আমি বললাম, তার সুস্থ নয়, মানসিকভাবে সুস্থ নয়। এক। দুই নম্বর, মনে হচ্ছে তারা মনে প্রাণে বিশ্বাস করেনি বাংলাদেশের অস্তিত্ব। এটা আমি আপনার আলোচনা আর আগে বলেছিলাম, কিছু কিছু মানুষ কি এখনো এই দেশে বসবাস করে, দুর্ভাগ্যবশত, যারা মনে করে আমরা যদি একটা অঙ্গরাজ্য হয়ে থাকতে পারতাম ভারতে, সেটাই আমাদের জন্য শ্রেয় ছিল। এছাড়া আমি কোনো কারণ দেখি না। যেমন দেখেন, পুলিশের সিনিয়র লেভেলে যা আমরা এখন বিশ্বাস করছি, আমরা বলছি, এটা আলোচনা করি, ডক্টর মাসুদ বলেছে, নীরাও বলেছে, আপনি বলেছেন, সেটা হচ্ছে মানুষের সাধারণ জনগণ যারা সেনাবাহিনী, পুলিশের এবং ব্যুরোক্রেসির মধ্যে লোয়ার লেভেলে যারা আছে, কিন্তু তারা কিন্তু আমি বলি ফিয়ার্সলি ন্যাশনালিস্টিক। তারা প্রবলেমটা হচ্ছে উপর লেভেলের লোকজন যারা, তারা করবে ওই কারণে যেটা বললাম, একটা হচ্ছে তারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, অথবা তার ব্যক্তিত্ব মস্তিষ্ক, অথবা হতে পারে এটা, কিন্তু একটা মাত্রা আছে কৃতজ্ঞতা বোধ। আমি আপনার নুন খেয়েছি, আমার হইতেছে মেজর হিসেবে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, নর্মাল প্রসিডিউরে আমি জেনারেল হয়েছি, আমার হইতেছে এসপি হিসেবে যাওয়া হচ্ছে, আমি আইজিপি হয়ে গেছি, শুধু আমাকে যে অবস্থানে নিয়ে আসে সেজন্য আই হ্যাভ টু পে ব্যাক, সেটা একটা কারণ হইতে পারে। তো সেইটাই হইতে পারে কারণ। তবে ঘটনা যা ঘটে গেছে, আমাদের যে জিনিসটা জ্যাকব আলাপ করতে হবে, আমি সবার কাছে যেটা বলবো, আমাদের এখানে আলোচনা অংশ তারা শুধু না,
সমস্ত মানুষকে, দেশের মানুষকে বলতে হচ্ছে কি করণীয় আছে আমাদের এই ধরনের ঘটনা যে পুনরাবৃত্তি না হয়। তাদের যে হইতেছে আকাঙ্ক্ষাটা আছে হাসিনা এবং মোদির এবং তাদের দোসরদের, সেই আকাঙ্ক্ষাটা যাতে পূরণ না হয় সেই জন্য কি করা উচিত। যেটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এইটাই, যারা এটার মধ্যে ইনভলভ আছে তাদেরকে সবাইকে হইতেছে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং শাস্তি দেওয়া উচিত। এইটা এক। কারণ আপনি যদি বীজ কিছুটা রেখে দেন, বীজটা হইতে পূর্ণ হয়ে চারা হিসেবে গজে উঠবে। ইট হ্যাজ টু বি ক্লিন। আপনি দেখেছেন টার্কিতে কি ঘটনা ঘটেছে, সব দেশে কিন্তু তা হয়। আর একটা জিনিস আপনি প্রশ্ন তুলেছেন সেটা হচ্ছে মিউটিনির সংজ্ঞাটা। আপনি তো ল ফর্মের আপনি একটা আপনার কি বলে আপনার প্রপার্টি সত্ত্ব অধিকার, মিউটিনি ডেফিনিশনটি কি? আমি ইনসিডেন্টে একটা কোর্ট মার্শাল আমি ডিফেন্ডিং অফিসে আমরা যেটা ডিফেন্স দেওয়া হিসেবে কাজ করেছি আর কি। অ্যাসিস্ট্যান্ট টু মিউটিনি and involving in the mutiny directly are the same crimes. Because আপনি জেনে শুনে একটা মিউটিনিতে জানাচ্ছেন না, এটাকে হয়তো থট করে যেন আপনি কোনো চেষ্টা করেন, তাহলে আপনিও গিলটি। সো যাটা এই স্যাবোটাজ কাজের মধ্যে যারা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত এবং যাটা এটা জেনেও এটা বাধা দেয় নেই, এটা আপনার বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নাই, তারও কিন্তু একই দোষী। তাদেরকে হয়তো শাস্তিতে আনতে হবে এবং এভরিওয়ান শুড বি টেকেন টু টাস্ক, এভরিওয়ান শুড বুক এবং তাদেরকে পানিশমেন্ট। আমি এটা রিপিট করছি বারবার। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কারণ এই ঘটনাগুলি ঘটছে কেন, ওই যে যেমন আমরা যারা সম্মুখী যারা আমাদের তারাই কাজগুলো করছে, পিছনে কারা কলকাঠি নাড়াচ্ছে। পিছনে আমরা জানি একটা সুরিচা নিজেও ওই দেশে বাস করে, তার মন্ত্রিসভা যে তারা চেষ্টা করছে। আরেকটা হচ্ছে সেটা হতেছে তাদেরকে অ্যাকচুয়ালি সহযোগিতা করছে কেন, সেটা আমাদের প্রতিবেশী দেশ। তো এটা করছে কেমন করে? আপনি যেটা আমরা জানি আজকে প্রায় 1 বছর হয়ে গেল, রয়্যাল এলিমেন্টস এখনো কিন্তু বাংলাদেশে আছে, প্রত্যেকটা স্তরে এখনো আছে। তাদেরকে মূলোৎপাটন করা হয় না। তারা ডিফেন্সে আছে, পুলিশ আছে, ব্যুরোক্রেসি আছে, বিজনেস করে সবাতে আছে। তো আমি এইরকম অ্যাপিল করেছিলাম সরকারের কাছে, ডক্টরসের কাছে, এদেরকে চিহ্নিত করে এদেরকে বের করে দিতে হবে। এমনকি অনুপ্রবেশকারী যারা আছে, ইলিগালি যারা বাংলাদেশে ঢুকেছে অনেক, তারা আমাদেরকে পুশিং করছে প্রতিনিয়ত, আমরা শুনছি। কিন্তু তারা যে এইখানে অনুপ্রবেশ করে বসেছে, একটা লোককে বের করা হয়েছে, আজ পর্যন্ত করা হয়নি। ইলিগালি বাংলাদেশে ব্যবসা করছে অনেকে, রয়ের হয়ে কাজ করছে অনেকে, তাদেরকে চিহ্নিত করা উচিত। দিস ইজ দ্য ফরমোস্ট টাস্ক অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তাদের চিহ্নিত নিষ্ক্রিয়, তাদেরকে হয় আপনার যারা হইতেছে যেটা যথারীতি নিয়মে পালন করে বের করে দেওয়া উচিত। যদি না হয়, আমাদের প্রতিবেশীতে রাজি না হয়, তাহলে এদেরকে আপনার জোর করে যেমন পুশ করছে আমাদের পুশ আউট করা উচিত, ওদেরকে বের করে। এটা এক। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস করে, মানে আমি বলছি ডক্টর ইউনূসের গভর্নমেন্টের আরো কঠোর হতে হবে। সেই কঠোরতা আরেকটা পদক্ষেপ না, সেটা হচ্ছে আমাদের যে সাথে যে অসম চুক্তিগুলি হয়েছে সেগুলো কেনও আপনার প্রকাশ করা হচ্ছে না। এইগুলি হচ্ছে ইনডাইরেক্ট এফেক্ট আছে। ইনডাইরেক্ট এফেক্টটা হচ্ছে এই চুক্তিগুলি প্রকাশ করা হয়, এগুলি নালিফাদ করা হয়, তাহলে হইতেছে ওদের সজাগ হবে, তারা একটু ডিফেন্সে চলে যাবে। এই কার্যগুলির মধ্যে যেগুলো এখন করছে, তারা আমাদেরকে আনস্টেবল সিদ্ধান্তে বিরত থাকার চেষ্টা করবে। সেই কাজগুলি কেন করছে না? যারা ডক্টর গভর্নমেন্টকে তারা যে অ্যাডভাইস করছে আপনার ন্যাশনাল লেভেলে যারা রয়েছে, তাদের এই কথা কেন বলে না? কারণ আমাদের গোড়াতে যেতে হবে। আমরা যেটা করছি, আমরা সার্জারি করছি উপরের থেকে। এই সার্জারি করতে আমরা মূলোৎপাটন করতে হবে, আমাদের দেখতে হবে গোড়ায় গলতটা কোথায়, কেন এই কাজগুলি হচ্ছে, বারবার তারা সাহস পাচ্ছে কেন। ওপেনলি তারা এখন হইতেছে সিকিউরিটি দখল করতে যায় কেমন করে, ওপেনলি তারা হইতেছে গোপালগঞ্জ করেছে, গোপালগঞ্জ অন্যান্য জায়গায় করেছে, তারা নকলিতে ফেনীতে করেছে। হাউ ডু দে ডেয়ার টু ডু দিস? করতে পারে কেন? সে কারণটা খুঁজে বের করতে, কারণটা করছে সেইটাতে আপনার আঘাত করতে হয়। সেই কাজগুলি করলে তাহলে হয়তো আমাদের রিপিটেশন হবে, না হলে আমি অ্যাফ্রেড এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। এবং যেখানে আমরা জানি, যেটা নীরা কথাটা বলেছে, অপোজিশন পার্টি, পলিটিক্যাল পার্টি যারা আমাদের নির্বাচন চিৎকার করছে, তারা তো তার সাথে হাত মিলেছে অনেকেই, তাদের মধ্যেই তারা ক্ষমতা আসতে চাচ্ছে। সুতরাং ওদেরকে দিয়ে কিছু হবে বলে মনে করি না। আপনারা হয়তো দেখেছেন কিনা, আমি কিছু একটা ভিডিও প্রকাশ করেছি, আমার ক্যাপশনটি ছিল ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে আপনারা প্রমাণ করুন আপনারা স্বৈরাচারের পক্ষে না, ভারতের পক্ষে না, এই দেশের মানুষের পক্ষে। এটা আপনারা প্রমাণ করতে হবে কাজ দিয়ে।
and I received lot of messages. তো এই ন্যাশনাল যারা আছে পলিটিক্যাল পার্টি তাদের প্রমাণ করতে পারে না, তারা বারবার প্রমাণ করছে তারা প্রতিবেশী রাষ্ট্র হয়ে এবং হয়তো সে স্বৈরাচারের পক্ষে কাজ করছে। ওই পয়েন্টগুলো যেতে হবে, তাহলেই আমাদের রিপুটেশন গুলো হবে, যে ঘটনা ঘটছে এই রিপুটেশন গুলো হবে। ধন্যবাদ আপনাকে। কর্নেল মুদাসসির, আপনাকে একটা ফলো আপ ছোট্ট একটা প্রশ্ন করব, আপনি যদি সংক্ষেপে উত্তরটা দেন। বাংলাদেশ আর্মি শান্তি বাহিনী হবে না, কিন্তু আরেকটা পার্বত্য চট্টগ্রাম বানানোর জন্য গোপালগঞ্জকে ব্যবহার করা হচ্ছে, এবং এখানে জেনারেল ওয়াকারের 100% ব্লেসিং আছে যে 2 দিন পর পর ফরিদপুরের গোপালগঞ্জ হয়ে উঠে পার্বত্য চট্টগ্রাম। এটা কি আমরা ইগনোর করতে পারি? না, তাতে ইগনোর তো অবশ্যই করা যায় না, এটা তো সবার কাছে এটা পরিষ্কার, দিবালোকে পরিষ্কার, এটা তো করার প্রশ্ন নেই। কিন্তু হচ্ছে ঘটনা একটা পর ঘটে যাচ্ছে। এখন শুনেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সরকার তো একটা আছে, সেই সরকার পরিচয় ডক্টর ইউনূস এবং তার লোক, আমি জানি হি ইজ আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার সমস্ত জায়গা থেকে, প্রতিদিন একটা কিছু ঘটনা ঘটছে। কিন্তু তারকে ডক্টর ইউনূসকে যে টিমের যারা আছে তাদের বলতে হবে কোনটা আমাদের প্রায়োরিটি অ্যাকাউন্ট। উই হ্যাভ এক্সিলেন্ট, আপনি এটা আলোচনা করবেন পরবর্তীতে। আমাদের অ্যাচিভমেন্ট অনেকে আছে আমাদের, আমরা ট্যারিফে একটা বস্তু বড় একটা বাধা পার হয়ে এসেছি, একটা বড় ঘটনা ঘটছে, আমাদের অ্যাচিভমেন্ট আছে। কিন্তু দেশটা যদি আপনার সিকিউরিটি নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, এই অর্জন দিয়ে আমরা কি করব? সেই জন্য আমাদের মনে হয় এই ঘটনা ঘটে যাবে একটা পর একটা, হতে পারে, আপনি যেটা বলে এটা পসিবিলিটি আছে, কিন্তু এটা বন্ধ করার জন্য কি পথ খোলা আছে সেটি আমাদের নজর দেওয়া উচিত। ওকে, কর্নেল মুদাসসির, আপনি এবং ডক্টর মাসুদ খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, যে বাংলাদেশে থাকে, নিজেদেরকে বাংলাদেশি দাবি করে, মুক্তিযোদ্ধা দাবি করে, বলে যে আমাদের চেতনা আছে, স্বাধীনতাকে আমরা লালন করি, কিন্তু তারা হচ্ছে আহমেদ সালাবির বংশধর। আহমেদ সালাবি হচ্ছে ওই লোক যে ইরাক থেকে আমেরিকায় এসে আমেরিকানদের কনভিন্স করেছে যে তোমরা সাদ্দাম হোসেনরে এখনই নামায় দাও, কারণ সাদ্দাম হোসেন ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন সে তৈরি করছে, ইরাকের জনগণকে এই করছে সেই করছে। পরবর্তী সময় আহমেদ সালাবিকে যখন বলা হলো যাও তুমি ইরাকে যাও, সেখানে তুমি গভর্ন করবা, আমেরিকানরাই পরে দেখতে পারলো যে হারামজাদা ছিল একটা ফ্রডস্টার, এ ছিল একটা ফ্রড। এখন এই আহমেদ সালাবিরা হচ্ছে আওয়ামী লীগের হাসিনা, আহমেদ সালাবিরা হচ্ছে বিএনপির শাউয়া, আহমেদ সালাবিরা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ সালাবিরা হচ্ছে মির্জা ফখরুল। আপনি কি মনে করেন আহমেদ সালাবি শুধু আমি যেই কজনের নাম বাংলাদেশে বললাম স্রেফ তারা? আওয়ামী লীগের কোন লোকটা আহমেদ সালাবি না? বাংলাদেশের ওয়াকারুজ্জামান সহ তার সাথে জেনারেল মুজিব সহ কোন লোকটা আহমেদ সালাবি না? এদেরকে কি আর আপনি অন্য কোন নামের সাথে তুলনা করতে পারেন? এরা কত বড় বেঈমান, কত বড় দেশদ্রোহী তারা। আপনি কি জানেন আহমেদ সালাবি এখন কোথায়? আমেরিকার হাজতে পৌঁছতেছে, ফ্রড করার জন্য হাতে পায়ে ধরে এখন এখানে হাজতের মধ্যে পড়ে আছে, বলছে তুমি ইরাকে যাবা। না না, ইরাক আমার দেশ না। বাংলাদেশে সব হারামজাদাদের যদি গ্রেফতার করা হইতো গুপ্তচর ভিত্তিতে, ওরা কি বলতো জানেন? আমি বাংলাদেশে থাকতে চাই না, আমার ইন্ডিয়া পাঠাইয়া দেন। আমি আজকের এখন ডক্টর মাসুদ রহমান আজকের পুরো আলোচনাটাকে সামারাইজ করার জন্য আপনাকে রিকোয়েস্ট করব। উই আর এন্ড অফ টাইম। আমাদের দুইটা পয়েন্ট আজকে মূলত আলোচনা হয়েছে, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি দ্যাট দিস আর এক্সেলেন্ট পয়েন্ট, দিস আর এক্সেলেন্ট পয়েন্ট যেগুলো আমাদের আলোচনা করা দরকার, নাহলে নাইমুল কলিমুলরা সব নষ্ট করে ফেলবে। একটা হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টকে নষ্ট করার জন্য আর্মিতে যে সমস্ত কাজ করা, সেজন্য ব্যাপক আলোচনা হয়েছে। মুদাসসির ভাই হ্যাজ গিভেন আস অ্যান এনলাইটেন্ড আস কোনভাবে যাওয়া উচিত। আমি মনে করি একটা সাথে যে আইন পাস এরা করবে না, আমাদের এমপিরা এই আইন পাস করবে না। আমি আলী রিয়াজ ভাইকে যদি শুনে থাকেন, আলী রিয়াজ ভাই, ইউ নো মি ভেরি ওয়েল, আই নো ইউ ভেরি ওয়েল টু, যদি শুনে থাকেন এটা সংবিধানে না যায় কিনা দেখেন। সাংবিধানিকভাবে একটা ক্লজ থাকতে পারে যদি কেউ কখনো আইন করা হবে, যদি কেউ কখনো দেশের বিরুদ্ধে দেশকে ক্ষতি করার কাজে নিয়োজিত হয় তাকে মানে গুপ্তচর বৃত্তির দায়ে সবসময় ফেস করতে হবে। মেক ইট, এটা একদম কনস্টিটিউশনাল করে ফেলেন, যদি সম্ভব হয় ডু ইট। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা আলাপ করেছি যে অর্জন নিয়ে, আমাদের অর্জন নিয়ে যে নেগোসিয়েশনটা হলো, দিস হ্যাজ টু বি, যেটা মুদাসসির ভাই বললেন একটু ইমোশনাল হয়ে বললেন, দ্যাট ইমোশন ইজ দি লাভ,
That emotion is not false. That emotion is love's expression, ভালোবাসার expression. মানুষের ইমোশন না থাকলে কোনো কিছুই হতো না, আজ পর্যন্ত কোনো উন্নতিই হতো না। ইমোশন takes you, gives you thoughts and you go for it. So anyway, that was very good. আমাদেরকে মনে রাখতে হবে, এই নাইমুল কলিমুল্লাহ বলেছিল আমাদের দেশের এডুকেশন সিস্টেম ভালো। এই নাইমুল তো মূলই নাই ওর। এনিওয়ে, নাইমুল নাম, কলিমুল, এই দুজন তারা বারবার আমাদের দেশের লেখাপড়া অনেক ভালো হচ্ছে। ডু ইউ নো আওয়ার স্ট্যান্ডার্ড নাও? ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ গিভেন এ রিপোর্ট ইয়েস্টারডে, গতকালকে রিপোর্ট দিয়েছে আমাদের দেশের এইচএসসি পাস করা এখনকার যারা তারা ঠিক আছে, এখনকার এইচএসসি পাস করার যে লেভেল, দ্যাট ইজ 7th grade লেভেল অফ ইন্টারন্যাশনাল। এই হচ্ছে আমাদের লেভেল। এ নষ্ট করে ফেলেছে। এদের সাথে এদের পাপেট ছিল দীপুমণি। দে হ্যাভ ডেস্ট্রয়েড দ্য এন্টায়ার এডুকেশন। কারণ তারা জানে একটা জাতিকে ধ্বংস করতে গেলে তার এডুকেশনকে ফার্স্ট নষ্ট করে। তার তরুণ সমাজ যে এডুকেটেড হয় ওটাকে নষ্ট করো আগে, দেন ইউ ক্যান ডেস্ট্রয় দ্য এন্টায়ার কান্ট্রি। পুরা কান্ট্রি, পুরা নেশনকে ধ্বংস করার পথে নামছে এরা। তারপরেও নাইমুল কলিমুল, তারপরেও জাফর ইকবাল, এদের কথা শেষ হয় না, তারপরে এদের দুঃখ যায় না। ইন্ডিয়ার সময় কোনো কথা বলতে পারে না, আর এখন সমস্ত কথা এদের বেরোচ্ছে। দেশ শুড বি পানিশড। এই যে জুতার মালা বলছে না ভাই, জুতার মালা পরানো উচিত এদেরকে। এবং এদের সম্পর্কে বড় বড় করে আমার দেশকে রিকোয়েস্ট করবো, বড় বড় করে কলাম করেন আপনারা, করে এদের পুরা সিভি দিয়ে দেন। গিভ দেয়ার সিভি। আমাদের ওই বিএটির সময়, চাকরির সময় সিভি দেয় না, ওরকম একটা সিভি দেন এদের সিভি দেন যে এরা কি, এরা কারা। জনগণ এমনিই মারবে এদেরকে। এই দেশে বাস করো, এই দেশে থাকো, এই দেশে টাকা পয়সা খাও, আর গুনগাঁও ইন্ডিয়ার। Anyway, this has to be stopped. It was a very nice discussion. We learned a lot. আমরা at least বলতে পেরেছি একটা জিনিস, যে আমাদের এই নেগোসিয়েশন was a fantastic negotiation. It's a huge skill. আমরা ওই নেগোসিয়েট করতে যাই না যেখানে আমি ছিলাম। আমি আবার বলছি, আমি ছিলাম। আলোচনাটা ছিল বাংলাদেশে বা বিনিয়োগ করার জন্য একটা সেমিনার টাইপের ছিল। আমাদের একজন মন্ত্রী পর্যায়ের লোক ওখানে ছিলেন, মন্ত্রী বা উপদেষ্টা, আমি নাম বলতে চাচ্ছি না টিভির মধ্যে, পরে নাম লাগলে পরে নাম বলে দিতে পারবো। তো হি ওয়াজ প্রেজেন্ট। সে আসতে দেরি করলো, যে মেইন লোক আর কি, সে আসতে দেরি করলো কেন? সে তার নাতির খেলনা কিনতেছে মেসিজে, মানে কোথায় নাতির খেলনা কিনতেছে। খেলনা টেলনা কিনে সে আসলো, এসে প্রথম প্রশ্নেরই জবাব দিতে পারলো না। এই হলো নেগোসিয়েশন স্কিল। একজন বড় বাণিজ্যিক ব্যবসায়ী লোক বললো, আমি আমার ব্যবসা তোমার দেশে করব। ওয়ার্ল্ড এই যে গরম যে উষ্ণায়ন হচ্ছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে, পানির লেয়ার যে বাড়বে, তোমরা তো 19% লস করবা। এটা ওই মন্ত্রী জানেও না। 19% ল্যান্ড লস করবা। আমার যদি ওই ল্যান্ডের মধ্যে আমার ফ্যাক্টরিগুলো আমি বানাই, বিকজ অফ পোর্ট অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, তাহলে পরে আমার জন্য কি পদ্ধতি আছে, তোমরা কি পদক্ষেপ নিয়েছো? হি হ্যাড নো আন্ডারস্ট্যান্ডিং। ওই যে নাইমুল বলেন না, নো আইডিয়া, ওই নো আইডিয়াতে চলে গেছে, বুঝতে পারেন। ধন্যবাদ। আমি আবার ধন্যবাদ জানাই খলিল ভাই, বশির সাহেব, প্রফেসর ইউনুস। এবং আমার এখনো মনে হয়, আমি আশা করি যে অচিরেই প্রফেসর ইউনুস চলে যাবেন না, হয়তো থাকার কিছু বন্দোবস্ত হলেও হতে পারে। দ্যাটস হোয়াট আই থিংক। থ্যাংক ইউ। এখন এ পর্যায়ে কর্নেল মুদাসসির, আপনি আপনার মতো করে আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন, অনেক মেহেরবানি। জ্যাকব এবং সবাইকে ধরে আলোচনা অংশগ্রহণ করেছেন। অনেক কিছু আলোচনা হয়েছে, আপনার সময়ও অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। আমি শুধু দুটা পয়েন্ট একটা বলবো, সেটা হচ্ছে আমাদের যে প্রথম প্রসঙ্গে যে আপনি অবতারণা করেছেন হচ্ছে ওই যে স্যাবোটাজ, মেজর সাদেক মানে এক অফিসারের স্যাবোটাজ কর্মী ইনভলভ, সেটার জন্য আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমাদের আমাদের নিরাপত্তা নিয়ে এটা হালকা করে দেখার কোনো এখানে অবকাশ নেই। আমি উড আর্জ upon the government, ডক্টর ইউনূস এবং সরকারকে, যে এটা অতি দ্রুত সময় এটা সত্যিকারের ঘটনাগুলো, কারা এটা ইনভলভ ছিল, কেন এটা হয়েছে, এবং এটা ভবিষ্যতে এটা যাতে রেকারেন্স না হয় সেটার জন্য ন্যাশনাল লেভেলে একটা ইনভেস্টিগেশন টিম করা উচিত, শুধু আর্মির ভিতরে না। কিন্তু আমরা জানি যে আমরা এর মধ্যে মোটামুটি স্ট্যাবলিশ আর্মিতে কিছু লোক এটার মধ্যে ইনভলভ আছে, নিঃসন্দেহে ইনভলভ আছে। সুতরাং এটা সম্পূর্ণ আর্মি ছেড়ে না দিয়েও, যেহেতু ভেরি কারেক্টলি মাসুদ ইনভলভ করেছেন, আপনিও বলেছেন, মেনশন করেছেন, এখানে হয়তো সিভিলিয়ান ইনভলভ, এখানে আমেরিকার লোকজন নেই, বা এখানে প্রতিবেশী রাষ্ট্র এটা ইনভলভ হবে। সুতরাং একমাত্র আর্মি না ছেড়ে দিয়ে আমাদের একটা ন্যাশনাল লেভেল ইন্টেলিজেন্স একটা কমিটি করা উচিত, ইনভেস্টিগেশন কমিটি, যেখানে রিপ্রেজেন্টেটিভ নিরপেক্ষভাবে সবাই থাকবে,
এবং তারা অত দ্রুত সময় এটা বের করে নিয়ে এবং কারা দায়ী এটা এক্সপোজ করবে এবং বিচারের দরকার হলে স্পিডি আপনার ট্রাইব্যুনাল করে তাদের বিচার করেন। এটা অত্যন্ত জরুরি কথা, না রিপিট হতে থাকে। এক, ট্যারিফের ব্যাপার হইতেছে উই অল এগ্রি যে এটা হচ্ছে। আর আমি এটা যেটা বলতে চাই, কেন দুটো বললাম, সরি আমি একটু আই এম গোয়িং ব্যাক। আমরা সবাই জানি একটা কথা, সেই ফেমাস কথা, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মানুষকে কিন্তু খুব ভুলে যায়, আমরা সবকিছু ভুলে যাই আর কি। সো এটা দেরি করলে মানুষ হয়তো ভুলে যাবে এটা, সেটা হিট দ্য রড when it is hot, তাই করা উচিত। 2 নম্বর, জাস্টিস at one place if it is not taken is acted upon, it gives rise to injustice in other places. এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। দ্বিতীয় হচ্ছে আমাদের ট্যারিফের ব্যাপারটা হচ্ছে আমাদের অর্জন অনেক হয়েছে। 54 বছরের যে অর্জনটা হয় নাই বৈদেশিক চুক্তি, সেটা আজকে হয়েছে। তবে আমি আবার রিপিট করবে, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। আমাদের আরো অর্জন করতে হবে। ডক্টর ইউনূসকে হাত শক্ত করতে হবে, তাদেরকে ফ্রিডম দিতে হবে। আমাদের যে অসম চুক্তিগুলো ছিল ভারত মানুষের তো দূর করে নিয়ে নতুন চুক্তিতে যে আমাদের দেশ রক্ষা করে আমরা সামনে যারা এগিয়ে যেতে পাই। সবাইকে অনেক ধন্যবাদ। ডক্টর জেকব মিল্টন, আপনাকে বিশেষ করে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় আজকে আপনি আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করতেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নীরা, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে মাসুদ ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মেহেরবানি মোদাচ্ছির ভাই এবং দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদের দুইজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।